আজকে অভিনেতাদের স্কোপ বেড়েছে, কম্পিটিশন বেড়েছে। কম্পিটিশন থাকা সবসময় ভালো, সবসময় ভালো। কম্পিটিশন তোমাকে এনরিচ করে, নিজেকে আপগ্রেডেড রাখা, যাতে তোমার জং না ধরে যায়, তুমি ডেটেড না হয়ে যাও, তুমি একঘেয়ে না হয়ে যাও। তুমি যদি চর্চার জায়গাটা ছেড়ে দাও, তাহলে কোথাও গিয়ে তুমি নিজেরই বুমেরাং হয়ে যাবে তোমার। কারণ অভিনয় কিন্তু চারপাশে আরেকজন রেডি হচ্ছে কিন্তু। যেমন একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাম বলবো না, নাম বললে খারাপ শোনায়, তিনি বলেছিলেন, আমি যখন হায়দ্রাবাদে রেগুলার যাচ্ছি, বেশ ব্যঙ্গ করি, আমাদের সময় ছিল মার্ক্সবাদ আর তোদের সময় হায়দ্রাবাদ। 5 বছর বাদে দেখি সে ইন্দ্রপুরীতে বসে আছে। এবার কেউ কেউ বলে ভালো মানুষ না হলে ভালো অভিনেতা হওয়া যায় না। এই কথাগুলো এরকমভাবে জাজমেন্টাল হওয়া বোধহয় যায় না আমার মনে হয়। আগে যেমন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর ভরসা করতাম, পুজো করতাম, এখন তো হাতে গোনা, মানে নেই। যেভাবে স্ক্যাম বাড়ছে, যেভাবে চুরিচামারি বাড়ছে, মৌলবাদের আর একটা যে চাপ, মানে সব মিলিয়ে চাপে পড়ে গেছে শিল্পীরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আই এম হেয়ার উইথ অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে, প্রত্যেকটা এপিসোডই আমি সবসময় বলি, ইটস স্পেশাল, ইটস ডিফারেন্ট। অবভিয়াসলি প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা নতুন মানুষ আমার উল্টো দিকে এখানে এই চেয়ারটায় বসে এবং আমি বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলি। আজকে যা যা বিষয় নিয়ে কথা বলেছি তার মধ্যে মেজরিটি ওয়াজ থিয়েটার, বাংলা থিয়েটার। এই মুহূর্তের বাংলা থিয়েটারের ইতিহাস, বাংলা থিয়েটারের কন্টেন্ট, বাংলা থিয়েটারের এলিটিজম ভার্সেস পপুলারিজম ইত্যাদি বিভিন্ন বিষয়ে একটা দুর্দান্ত আড্ডা মেরেছি। আমি আশা করি যে এই আড্ডাটা আপনাদের দুর্দান্ত লাগবে। সো আর বেশি দেরি করব না, লেটস গো টু দ্য এপিসোড। তার আগে একটা জিনিস যেটা বারবার বলি, আরেকবার বলছি, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন এবং করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোল কানেকশন পডকাস্টকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সো আর দেরি করবো না, লেটস গো টু দ্য এপিসোড। সো আজকে আমাদের সঙ্গে আছে সুজন নীল মুখার্জি। রিসেন্টলি তোমার সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা হলো, যেটা অনেকদিন ধরে হবে করছিল কিন্তু হয়ে উঠছিল না। এবং আমার মনে হলো যে তোমার সঙ্গে যে আড্ডাগুলো, তোমার সঙ্গে যে যতটুকু সময় আমরা পেয়েছি, কাজের মাঝখানে বলো, ডাবিংয়ের মাঝখানে বলো, সেই যে আড্ডাগুলো, আমার মনে হলো যে একটুখানি আমরা এরকম একটা জায়গায় এসে মানে একটু রেকর্ডেড আড্ডা একটা মারি, যেটা সবাই একটু সবার সঙ্গে শেয়ার করতে। আর তুমি এটা চালুও করেছো ভালো, আমি দেখেছি কয়েকটা এপিসোড, ঋদ্ধি দেখেছি, সবকটা দেখিনি, অম্বরীশের ভালো, ইন্টারেস্টিং। যেহেতু তুমিও বহুদিন ধরে এই আমাদের শিল্প মাধ্যমের সঙ্গেই যুক্ত, আমি শিল্প মাধ্যম কথাটাই ব্যবহার করছি, সেই জন্য বোধহয় আরও ইন্টারেস্টিং হয়। হ্যাঁ হ্যাঁ, এবার আমার পার্সোনালি আমি কেন এই পডকাস্টটা করি সেটা বলি। প্রথম কথা হলো, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। এবার আমার প্রথম যেটা, আমার এই পডকাস্টটা করার উদ্দেশ্য, আমি সবাইকেই বলি, আমার এই পডকাস্টটা করার উদ্দেশ্য হলো, ধরো বিভিন্ন মানুষের এক একটা জার্নি হয় এবং সেই জার্নিটা বিভিন্ন জায়গায় কালমিনেট করার বাকিও থাকে। কারণ আমাদের তো জীবনটা যতদিন চলবে ততদিন আমরা শিখতে থাকবো, বুঝতে থাকবো, রিয়েলাইজ করতে থাকবো। তো আমার এই পডকাস্টটা থেকে কিছু পাওয়ার থাকে। আমার মনে হয় প্রত্যেকটা পডকাস্ট আমাকে কিছু শেখাতে পারে। তো আমি তোমার সঙ্গে যেই বিষয়টা নিয়ে প্রাইমারিলি কথা বলতে চাই, সেটা হলো তোমার একটা খুব ইম্পর্টেন্ট সাইড। তুমি বিভিন্ন মাধ্যমে অভিনয় করে, বিভিন্ন মাধ্যমে অভিনয় করছো খুব রেগুলারলি, এবং তোমাকে প্রচুর ইম্পর্ট্যান্ট চরিত্রে দুর্দান্ত সব পারফরমেন্স দিতে দেখা যাচ্ছে। কিন্তু তার সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট সাইড অফ ইউ ইজ থিয়েটার। তা আমি শুরুটা করতে চাই থিয়েটার দিয়ে। তোমার যে কোনো মানুষের ছোটবেলা তো মানুষকে তৈরি করে। তোমার ছোটবেলায় তো থিয়েটার ওয়াজ মানে কি বলবো, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ওতপ্রোতভাবে জড়িয়েছিল। হ্যাঁ, এই ছোটবেলাটা সম্পর্কে আমাকে একটু বলো। ছোটবেলায় যেটা হয়েছে, মানে হাওড়া শিবপুরে আমরা থাকতাম আর কি। মানে আমার 5 বছর বয়সে আমি কলকাতায় আসি প্রথম। আচ্ছা। সেটা একদম মধ্য কলকাতায়, ধর্মতলার কাছে, হেস্টিংস অঞ্চলে। তো আমি হাওড়া শিবপুরে আমার জন্ম থেকে 5, মানে খুবই অল্প। আমি দেখতাম বাবাকে, বাবা গণনাট্য সঙ্গে জড়িত ছিলেন, রাইটার্স বিল্ডিংয়ে কাজ করতেন, এবং তার মধ্যে বাবার লেখার কাজ, ওই শিবপুরের ঘরে বসে, খুব একটা বড় ঘর ছিল না, জয়েন্ট ফ্যামিলি, সেখানেই মারিক সংবাদ লেখা হয়, সেখানেই মারিক সংবাদ আমার জন্মের আগেই প্রযোজিত হচ্ছে। ওকে, আচ্ছা। 73 সালে চেতনা প্রতিষ্ঠিত হয় 72 নভেম্বর, আর মারিক সংবাদ প্রযোজিত হয় 73 জানুয়ারি। ওকে, নতুন নাটক আমার জন্মের আগে, আমার 74 জন্ম। আচ্ছা। তো জন্মের পর থেকে ওই মারিক সংবাদের অসম্ভব একটা জনপ্রিয়তা, এবং সেটা শুনছি, শো চলছে, এবং দলের সদস্যরা বাড়িতে আসছেন, গান, মেরি বাবার গান শোনা, সেই একদম ছোট থেকেই গানগুলো শুনে বড় হওয়া,
তারপরে 1980 সালে চেতনা আমন্ত্রণ পায় বিদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 22টা শহরে 3 মাসের প্রায় ট্যুর ছিল ওটা। ইনফ্যাক্ট ওই সময় উত্তম কুমার প্রয়াত হচ্ছেন, আমরা তখন ওই ছোটোবেলার ওই ঘটনাটা আমার মনে আছে, উত্তম কুমারের মৃত্যুর খবরটা আমাদের তখন আমরা চিকাগো না কোথাও একটা। তো ওই আমার মার্কিন সফরে গিয়ে, তো যেহেতু অত ছোট আমাকে তো রেখে যেতে পারে না পরিবার, তো সেখানে একটা ছোট্ট গান ছিল মারিক সংবাদে, বাল্মীকি চরিত্রটি আসে, খুব ইম্পর্টেন্ট একটা, সেখানে বাল্মীকি ঋষি বালক বাল্মীকিকে আহ্বান করে গাইছে আর কি, এসো হে বলে। সেটা ছোট্ট গান, সেটা আমি পারফর্ম করি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পারফরমেন্স। সেটা কত বয়সে? 80, তার 6 বছর। আচ্ছা, 6 বছর বয়সে। তো এর ফলে কি হয়েছে, এই যে শোত এবং সবসময় যে অভিনয় করি, মারিক সংবাদে অংশটা ছিল বলে, ঋষি বালক ছিল, ঋষি বালক না পাওয়া গেলে বড়রাই গাইতো। যেহেতু আমি বালক ছিলাম, সেহেতু আমাকে দিয়ে, আমার আগে আমার দাদাও করেছেন, তো ইনফ্যাক্ট আমার ছেলেও করেছে যখন ও বালক ছিল। তো ইটস লাইক অদ্ভুত, মানে ওই যেহেতু ঋষি বালক, এবং বালক তো পাওয়া যায় না দলে, তো যেহেতু না হলে বড়রাই গাইতো ওই পারফরমেন্স। তারপরে ওইখানে অত পারফরমেন্স, তারপরে তো ছোটদের রোল থাকে না। কিন্তু আমার যেটা সবচেয়ে বড়, এটাকে তুমি সুবিধেও বলতে পারো বা বেড়ে ওঠার মধ্যেও বলতে পারো, যে আমার পর্যবেক্ষণ করা, এই যে একটা দল, মারিক সংবাদ নাটকটা তখন তৈরি হয়ে গেছে, তারপর জগন্নাথ অত জনপ্রিয়তা পাচ্ছে, 77-এ বাবা জাতীয় পুরস্কার পাচ্ছেন, মৃণাল সেন আসছেন বাড়িতে, এইগুলো আমি তো কিছু বুঝতাম না তখন, অত কথাবার্তা তাদের উচ্চমার্গের কথা। তো কিন্তু ওই আমার কাছে যেটা অভিনেতার অবজারভেশন, একটা যে ক্ষমতাটা বলছে তীক্ষ্ণ হতে হয়, তো সেই অবজারভেশনটা আমার প্রচণ্ড ছিল। তারপরেও চেতনাতে যা যা নাটক হয়েছে, আমি অভিনয় করিনি হয়তো, বা ছিল না আমার রোল কোনো, কী করে করব, কম বয়স আমার। তো কিন্তু আমি মহড়ায় যেতাম, খেলাধুলো করেই যেতাম, খেলাধুলোও করতাম, শোগুলোতে যেতাম, দেখতাম, শুধু দেখতাম। কোনো সময় বললো যে ভিড়ের মধ্যে নেবে যা, বোঝা যাবে না, একটু বড় হলো, তো ভিড়ের মধ্যেও নেবেছি, সংলাপ ছিল না। তো এইটা হচ্ছে একটা এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠা, যে তোমাকে মানে ইতিমধ্যেই টেনে ফেলছে আর কি। এবার ভালো লাগা না লাগা থাকতেই পারে মানুষের, কিন্তু আমার ভালো লাগাটা মূলত তৈরি হয়, এটা আমার জানি না, সেইটাই যেটা এখন অবধিও প্রবাহিত, যে এই যে আমি একদম থিয়েটারের ক্ষেত্রে একদম জ্যান্ত পারফর্ম করছি, বা তোমার সঙ্গে যে জ্যান্ত কথা বলছি, এবং লোক দেখছে। তখন তো মোবাইল ছিল না, এখন নয় লোকে মোবাইল ঘাটে বা বাজায়, এবং লোকে মনোযোগ সহকারে দেখছে, ভালো লাগলে হাততালি দিচ্ছে। এই যে আদান প্রদানটা আমার কাছে খুব, যেটা সিনেমায় সেই অর্থে মিসিং আর কি। মানে সিনেমাটা চেষ্টা করলেও পাওয়া যাবে, নিশ্চয়ই হলে হাততালি পড়ে, কিন্তু অমিতাভ বচ্চন সেটা দেখতে আসছেন না, খবর পাচ্ছেন, সিটি পড়ছে, বা থিয়েটারে ওইসব পড়তো না, সিটি পড়েছে মাঝে মাঝে, কিন্তু ওইটা আমার কাছে খুব অ্যাট্রাক্ট মনে হয়, মানে অ্যাট্রাক্টেড লেগেছিল আমার কাছে, যে একটা মানুষের এক জলজান্ত পরীক্ষা হচ্ছে আর কি, জলজান্ত পরীক্ষা হচ্ছে। ইনফ্যাক্ট আমি যখন যাত্রাও করেছি অনেক পরে, যাত্রা তো আরও ডেঞ্জারাস, খারাপ করলে একদম তোমাকে একদম গালাগালি দিয়ে নামিয়ে দেবে মনে হচ্ছে, কী করছিস না, আর উঠবি না, মানে এরকম ব্যাপার। হ্যাঁ, ডেঞ্জারাস একদম, মানে ওরা কষ্ট করে পয়সা জমিয়ে দেখে ওটা। কিন্তু ওইটা আমার কাছে খুব, আমার মনে হয়, মানে আমার ছোটোবেলায় ফিরে গেলে আজকে মনে হয় সেইটা আমাকে কোথাও অভিনেতা হওয়ার দিকে, যে কারণে আমি পরিচালক হওয়ার চেষ্টা করিনি প্রথম দিকে, একদমই শুধু অভিনেতাই হতে চেয়েছি। আর কোনো লোভ ছিল কি না আমার, পয়সা করির লোভ তো ছিলই না, আর কোনো গ্ল্যামার তো আর প্রশ্নই ওঠে না। থিয়েটার ওই রকম গ্ল্যামার তো উপায় নেই, আমরা তো 3 টায়ারে যাচ্ছি, যা রুটি পাউরুটি খেতে দিচ্ছে তাই খাচ্ছি, মাঝে মাঝে ভালো খাবার পেলেও খাচ্ছি, সব মিলিয়ে। তো ওইটাই আমার মনে হয় ছিল, যে একজন পারফর্মারের যে এই পরীক্ষাটা, জ্যান্ত পরীক্ষাটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। আমাকে একটা কথা বলো, যে একজন অভিনেতা, একজন শিল্পী তো আস্তে আস্তে তৈরি হয়, রাইট? এবং সেটা তোমার ছোটবেলা, যেহেতু তোমার পরিবেশটা চারিদিকে এরকম একটা পরিবেশ, তাতে তোমার মধ্যে অটোমেটিক্যালি ইনজেক্ট হয়ে গেছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু আমার প্রশ্নটা সেটা হলো, এরকম একটা কোনো সময় কি তোমার মনে পড়ে যেখানে তুমি রিয়েলাইজ করলে যে আমি না, আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস ক্রাফট, এবং আমি সত্যি খুব ভেতর থেকে এই ক্রাফটটাকে ভালোবাসি, এরকম কোনো সময় করেছে? সেটা হচ্ছে যখন ক্লাস 10-এ পড়ি, মাধ্যমিক দেবো আর কি, মাধ্যমিক দেবো 1991-90 সালে আমি সিটি অফ জয় নামক ছবিতে অডিশনে পাস করে সুযোগ পাই। ওকে।
রোনাল্ড জফের ছবি, বিরাট হলিউড প্রোডাকশন, প্যাট্রিক সোয়েজি আছেন, এবং তখন রোনাল্ড জফে খুব নাম করা, কিলিং ফিল্ডস কানে পুরস্কার পেয়েছে, রবার্ট ডিনিরোকে নিয়ে ছবি করেছেন। আমি সব অল্প অল্প শুনেছি। রবার্ট ডিনিরো আমার খুব খুব ফেভারিট আর কি। তো সব মিলিয়ে কিন্তু ওইখানে গেলাম যখন অডিশনের পর, সুযোগ পাওয়ার পর, আমি দেখলাম আমি একটা মানে অজানা দ্বীপে এসে পড়েছি। বাকি যারা অভিনয় করছে তারা মোটামুটি, বম্বের যারা, তারা মোটামুটি করেছে, তার আগে কেউ হামলোকে করেছে বা এখানে যারা সিনিয়র, অঞ্জন দা, রুদ্র জেঠু বা আরও দেবু, তারা সব অভিজ্ঞ। আমি না একেবারেই আমার চেনা ঘেরাটোপ ছেড়ে ওই চক্রবুয়ে ঢুকে যাওয়ার মতো, ওই চক্রবুয়ে ঢুকে যাওয়াটা আমাকে অসম্ভব তৈরি করে দিল। এবং সেখানে যিনি আমাদের ওয়ার্কশপ করাচ্ছিলেন, ডোনাল্ড ম্যাকেনজি, ডোনাল্ড মারা গেছে, ইংল্যান্ডের রয়্যাল শেক্সপিয়ার খুব বড় একজন ওয়ার্কশপ ট্রেনার ছিলেন। উনি আমাকে বুঝতে পারছেন আমি উইক, মানে এরমভাবে কাজ বুঝতে পারছে আমি এরম এত প্রফেশনালি, দ্যাট ইজ মাই ফার্স্ট প্রফেশনাল ডিল। আমি চেতনার এটাকে তো প্রফেশনাল বলতে পারি না, ওগুলো তো আমার চেনা জানা লোকজন আছেন, বা আবার একটা অদ্ভুত একটা মানে সান্নিধ্য আছে এবং একটা প্রোটেকশন আছে, খুব সহজ কথায়। কিন্তু ওইখানে পড়ে আমার মনে হলো আমাকে নিয়ে আমি কম ওখানে র্যাগড হয়েছি। মানে আমার এখনও মনে আছে পবন মালহোত্রা, পবন ছিল, পবন কিছুই না, মানে সে আমি সিগারেট খাই না। তারপর ওখানকার অনেক ওয়ার্কশপে অনেক, যেহেতু উপন্যাসে অনেক রকম চরিত্র ছিল, রিয়েল লাইফ চরিত্র থেকে, তারপর ব্রথেল থেকে কিছু মহিলা এসেছিলেন, যেহেতু ব্রথেলের একটা বড় ভূমিকা ছিল সিটি অফ জয়, একজন নায়িকা ছিলেন। একদিন এসছে, তো আমার কাছে না সব মানে বিস্ময়ের মতো লাগছে এবং আমি ভয় পেয়ে যাচ্ছি। প্রথম 15 দিন লেগেছিল আমার ভয় কাটাতে। তারপরে ডোনাল্ড আমাকে ধরে তারা অম্পুরির সঙ্গে আমি চরিত্রের অভিনয়টা করবো কী করে এত ভয় পেলে। এবং যে মেয়েটি আমার উল্টো দিকে অভিনয় করছে, আয়েশা ধারকার, সেও একদম চোস্ত, ইংরেজি জানা, কনভেন্টে পড়া এবং ইংরেজি থিয়েটার করে, মানে খুব স্মার্ট আর কি। আমি অত্যন্ত ক্যাবলা, মানে সেটা নিয়ে কোনো কিন্তু ওই একটা মাস, 1.5 মাস সিনেমা শুরুর আগে যে ওয়ার্কশপটা আমি করলাম, আমাকে একদম চাবুক তৈরি করে দিয়েছিল ডোনাল্ড। মানে এটা আমি ভুলতে পারি না কখনোই। অনেককেই বলেছি, তুমি আবার বলে তখন আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, অভিনয় জিনিসটা সত্যিই খুব শক্ত, এবং অভিনয় জিনিসটার এইভাবে যে তৈরি হতে হয়, মানে থিয়েটার একরকমভাবে তৈরি হওয়া আমি দেখেছি অন্যদের, কিন্তু এই তৈরি হওয়াটা আমার কাছে এত রিয়েল, এত রক্তমাংসের লেগেছিল, এবং আমি একটা ট্রান্সফরমেশন হয়েছিল, একটা রূপান্তর বলা যেতে পারে। সেইটা আমি এখনও ধরে রাখি। আমার কিছু কোনো সময় নার্ভাস লাগলে বা যে কোনো সময় কিছু একটা হলেই আমার ওই কথাটা মনে পড়ে বারবার, ওই ওয়ার্কশপের কথাটা। এই যে বিভিন্ন মাধ্যম, টিভি, তোমার একটা খুবই পপুলারিটি তৈরি হয় লক্ষ্মীছানা থেকে। ঠিক। এবং লক্ষ্মীছানা একটা খুবই কি বলবো, সেই অর্থে খুব একটা আউট অফ দ্য বক্স কনসেপ্ট ছিল। একদম। মানে সেই সময় একজন ওই বয়সের ছেলে বাচ্চাদের নিয়ে এরকম একটা শো করা, এবং সেটা খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছিল, ওয়াইডলি হিউজলি। মানে আজকের দিনেও আমার মনে পড়ে যে তোমাকে মানে অনেকেই লক্ষ্মীছানার সঙ্গে কানেক্ট করে, আমার নাম ধরে অনেকে নাম রেখেছিল তখন যারা জন্মেছিল। এবং এরকমও গল্প শুনেছি, একজন সাংবাদিক, আমি চিনি না তাকে, হঠাৎ তার দিদির সম্বন্ধে বলেছিল নীলের মতো ছেলে চাই। মানে মানে আমি বলছি যেগুলো হয়, আমি মজা করে বলছি। তো লক্ষ্মীছানা আমাদের ওই ধারণার বাইরে ছিল, ওটা এতটা যে মানুষের ভালো লাগবে, মানে সত্যি ধারণার। এবং 12-13 বছর টানা ওই অনুষ্ঠান করা, এবং কোথাও ভারতীয় টেলিভিশনে লক্ষ্মীছানাতে অনুষ্ঠান হয়েছে, অনুপমজি একটা করেছেন, কিন্তু সেটাও 2 বছর হয়ে বন্ধ হয়ে গেছে। এবং অনলাইন আউটডোর 3 ক্যামেরা সেট আপে, মানে এটা অসম্ভব পরিশ্রম সাপেক্ষ ছিল, এবং তার ফল হয়তো আমরা পেয়েছি মানুষের ভালোবাসায় আর কি, আমার মনে হয়। আর একটা মনে হয় ভীষণ জ্যান্ত, ভীষণ রিয়েল। আমি ওইটাই মানুষ ভীষণ মেকি হয়ে যাইছে, তো আমরা বেশি রাইট। আমি এইখানে আসতে চাইছিলাম যে আমি যখন দেখেছি ওই লক্ষ্মীছানা, আমি দেখে বুঝতে পেরেছি, এখন আরো বেশি রিয়েলাইজ করি যে তখন দেখে বুঝতে পেরেছি তুমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার, অ্যাজ অ্যান পারফর্মার, মানে যাই বলো তুমি, সেই পয়েন্টটায় দাঁড়িয়ে তোমাকে সত্যি খুব রিয়েল লেগেছে। কারণ তোমাকে মনে হয়েছে তুমি সত্যি ইনভলভ, তুমি যে প্রশ্নগুলো বাচ্চাগুলোকে করছো সেগুলো তুমি জেনুইনলি করছো।
এটা আমার মনে হয় এটার সাকসেসের পেছনে একটা কোনো স্ক্রিপ্ট ছিল না, রাইট, কোনো স্ক্রিপ্ট ছিল না, একটা পাতাও ছিল না। এবং আমি নিজে গান, তারপর আমি গিটারটাকে আমি ইনক্লুড করালাম এবং আমি নিজে গান লিখতাম, প্রত্যেকটা ইন্ট্রো গান। সেটা একটা প্রচণ্ড খাটনি ছিল। তো এটা কেন আমার অনুষ্ঠান হয়ে উঠলো। আর মানে ক্যামেরাম্যান রয়েছেন, পরিচালক একটা ভাবনা ভেবেছে, এবার আমার ওপর ছেড়ে দিয়েছিল অনুপম দা, তারও কৃতিত্ব সে ভেবেছিল, কিন্তু পুরোটা আমার ওপর ছেড়ে দিয়েছিল আর কি, যে তুমি তোমার মতো করো। এবং আমার ওই এখনও মনে হয় মানুষ ওই জেনুইনিটি, ওই সততা, ওই অনেস্টি, মানে সেটা যে কোনো, ধরো তুমি অন্যান্য সিনেমাতেও যদি আমরা কোনো একটা ভালো অভিনয় দেখি, সেটা হিন্দি হোক বাংলা হোক, ওই আমরা ঘুরে ফিরে সেখানেই আসি। আর আমার অ্যাঙ্কারিংয়ের যেটা আমার মনে হয়, অ্যাঙ্কারিংয়ে তো আমার নিজের সেলফটা থাকে, আমি নিজে নীলজা, তো আমার নিজের সঙ্গে আমার অভিনেতারও একটা সেলফ সেখানে কাজ করেছে। কারণ বাচ্চাদের সঙ্গে ডিল করতে গেলে তুমি যদি একদম শুধু নিজেই সেরাম হয়ে যাও তাহলে হবে না। অসম্ভব ধৈর্য, অসম্ভব উল্টোপাল্টা জিনিস করবে তারা, অসম্ভব জ্বালাবে তারা, সেগুলোতে এডিটে বাদ চলে যেত। র ফুটেজ দেখলে পাগল হয়ে যেতে, তুমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এত ঘটনা, মানে সে কথা বলে না কেউ, কারোর কথা বলতে বলতে হিসু পেয়ে যায়, কারোর ঘুম পেয়ে যায়, কারোর বমি আসে, মানে কেউ চুল ছিঁড়ে দেয়, কেউ চিমটি কাটে। সো মানে তোমাকে এটা মানে অনন্য অভিজ্ঞতা, মানে কি বলবো, মানে লাইফ টাইম, মানে এটা সাইকো অ্যানালিসিসও বটে একটা। আমরা যে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, যে কথা বলে, এবং বাচ্চারা বলতো, মানে একটা মনে পড়ছে হঠাৎ করে একটা বাচ্চা বলেছিল, মা আমাদের বাড়িতে বড্ড নিরামিষ হয়, কি সবুজ বড়ি টড়ি দিয়ে কী সব করে, মানে একমাত্র একদিন মাংস হয়, তুমি বলো না মাকে। মা এসে বলছি, তুই আমাকে তো বলিস নি আগে, আমি বেশি করে মাংস খাওয়াতাম। ঠিক আছে, এখন তো মিটে গেল, আপনি ওকে 2-3 দিন অন্তত সপ্তাহে খাওয়াবেন। মানে এই যে কথাটা বলে ফেললো, এটা কিন্তু বাবা আমাকে ভয় বলতে পারছে না বাড়িতে, এবং সেটা আমার কাছে এসে আস্তে আস্তে মানে এই অদ্ভুত একটা, আমার যেটা বেস্ট লাগতো, আমার না সামহাও কোনো এপিসোড আমার মনে হতো বাচ্চাগুলো না তোমায় খুব ট্রাস্ট করে, ওই ট্রাস্টটা গেইন করতে পারছে, অসম্ভব ট্রাস্ট করে, ট্রাস্ট মানে অন্ধের মতো। হ্যাঁ, এবং এমন কথাবার্তা বলে দিচ্ছে যেগুলো কোথাও বলবে না, একদমই তাই, কোথাও বলবে না। ও তো একজন নাম দিয়েছিল যে বাচ্চাদের পুলিশ স্টেশন হচ্ছে লক্ষ্মী, আর পুলিশকে গিয়ে আমরা বলি তো যে এটা দেখো না, আপনার আমার এটা চুরি করেছে বা এটা বলে, আমার কাছে সেই ভরসাটা কোনোভাবে পেয়েছিল দেখে টেকে। আর আমার মনে হয় সেটাও একটা মারাত্মক সততা এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে, কারণ বাচ্চারা বোধহয় সবচেয়ে বেশি বুঝতে পারে ওটা, কারণ ওদের মধ্যে তো ইনহিবিশন কম। একদম। আমার ধারণা, আমার যেটা মনে হয়, যে এরকম একটা শো তোমাকে অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে এবং থিয়েটার পারফর্মার হিসেবে তিনটে আলাদা আলাদা দিকে আমার তো মনে হয় মারাত্মক স্ট্রেংথ দিয়েছে। তো তোমার লক্ষ্মী ছানা একটা অদ্ভুত পপুলারিটি তোমাকে দেয়, এবং তারপর তোমার তো অনেক লক্ষ্মী ছানা চলছে, তার মাঝেই ওই ছবিটি হয় 2007-এ, তিনিয়ারি কথা। হ্যাঁ, তিনিয়ারি কথা। তখন তিনিয়ারি কথাতে তোমার চরিত্রটা বিশেষ করে প্রচন্ড পপুলার, এখনো ডায়ালগ মুখে মুখে একদম ডায়ালগ মুখে মুখে ফেরে। এবং তিনিয়ারি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, তিনিয়ারি কথা রিলিজ হওয়ার আগে পপুলার হচ্ছে, একদম লিক হয়ে, রাইট, একদম সারা পশ্চিমবঙ্গ। এবং আমি তোমায় বলছি, আমি বোলপুরে গেছিলাম একটা শুট করতে, 2010-এর কথা বলছি। 2010-এ বোলপুরে অপুদা আর আমি অপুদাকে নিয়ে শুট করছি। একজন হঠাৎ করে কোন কোনা থেকে একটা এরকম মানে ইয়াং ছেলে, হয়তো 18-19 বছর বয়স হবে, সে এসে বলছে, দাদা দেখেছি তিনিয়ারি কথা। ওইটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমি তখনও দেখতাম, মানে এবং সর্বস্তরে, কর্পোরেটও দেখেছে, একজন বারটেন্ডারও দেখছে, মোবাইল শপে একজন যে আমার মোবাইল বিক্রি করছে, তার মোবাইলে দেখি ওটা কি করছো, বলে মন খারাপ লাগলে দেখি। তো তিনিয়ারি একটা ওই দিক থেকে খুব আইকনিক একটা জিনিস, মাঝে মাঝেই দেখতে ইচ্ছে করে, ভালো লাগে। এবং ওইরকম একটা চরিত্র রানাদা সুদেশনাদি হয়তো অন্য কাউকে দিতেই পারতো, কিন্তু মানে আমার যা ইমেজ ছিল সিরিয়ালে, তখন তো বাংলা ছবি সবে পাল্টাচ্ছে, তাও পাল্টাইনি, সৃজিত আসেনি তখনও, তখন ওই স্বপনদার একটা যুগ চলছে, শেষের দিকে প্রায় প্রভাতদা ছবি করেন, এদের সবার সঙ্গে আমি দেখা করেছি, কিন্তু কারোর ছবিতেই আমার অভিনয় করা হয়ে ওঠেনি। দেখা করেছি মানে আমাকে বলেছে দেখা করা উচিত, তাই আমি গেছিলাম, ঠিক আছে, সেটা ডিফারেন্ট গল্প। কিন্তু তিনিয়ারি একটা কোথাও আমি দিল্লিতেও যখন দেখেছি, তিনিয়ারি এমন একটা ছবি, ওটা হয়ে যায় আর কি, এটা বারবার হওয়া খুব মুশকিল, এবং আমার ধারণা হয়ে গেছে আর কি। আমার ধারণা সেই সময়ে, ওই পার্টিকুলার সময়টাই তিনিয়ারি সময় ছিল, যেই সময় তিনিয়ারি না হলে
মানে ওটা হয়ে না একটা ইয়ে হয়ে থেকে গেছে, একদম মানে একটা দলিল হয়ে হয়তো থেকে রিলিজ হতে সময় লেগেছে, 2014 রিলিজ করে বোধ হয়, 14 না 12 চলে যাচ্ছে আমি তোই বোধ হয় 12 ওরা মনে হয় 4 সপ্তাহ মতো চলেছিল, কিন্তু অনেকে ভাবছিল ওটা বোধহয় সিকুয়েল আসছে। হ্যাঁ হ্যাঁ অনেকে ভেবেছিল এরকম, কারণ প্রত্যেকের হাতে ডিভিডি ছিল তো, প্রত্যেকে তো দেখে ফেলেছে সিনেমাটা। আর কি পানওয়ালা মানে বারুইপুরে যেখানে সিগারেট কিনতে যাচ্ছি সেখানেও বলছে দাদা আমি ঠিক আছে, মানে সবার কাছেই তো ওটাও খুব একটা আমার কাছে ইম্পর্টেন্ট, এবং হার্বার্ট তার ঠিক আগে হয়। তো আমার জীবনের দুটো খুব ইম্পর্টেন্ট, মানে ফিল্মের ক্ষেত্রে আমি খুব বেশি সিনেমা করিনি, তার মধ্যে এই দুটো খুব ইম্পর্টেন্ট আর কি, খুবই ইম্পর্টেন্ট আর কি। সিরিয়ালের কাজ প্রচুর করেছি, সিরিয়াল বা ধরো টেলিফিল্ম বলো বা 5 দিনের গল্প বলো, একদম মানে ওই যেটা হতো না তোমার ইটিভিতে বেশ কিছু আছে, শুধু তোমারই জন্য হতো, লাভ স্টোরিজ গুলো, তো সেগুলো আছে, সেগুলো আমি প্রচুর করেছি। বা সাহিত্যের সেরা সময়, সেখানে সব করা হয়ে গেছে, উত্তম কুমার যা যা করেছে আমি ওখানে সবই করেছি, মানে ধরো দেবী করেছি, আরোগ্য নিকেতন করেছি, মানে প্রচুর করেছি, মানে তখন সেগুলো খুব খুব হেলদি ছিল আমার মনে হয়। রাইট। এবার আমার প্রশ্নটা হলো, এবার ধরো আস্তে আস্তে তুমি মানে এই ধরনের কাজ, মানে যেটা টিভি, তারপর সিনেমা, এবং তারপর একটা মানে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে দেখতে গেলে তোমার অনেকগুলো চরিত্র, অনেকগুলো কাজ, অনেক রকম টিভির একটা বিবর্তন হয়েছে, টিভির একটা বিবর্তন। আমি বলছি এই সমস্তর মধ্যে থিয়েটারটা কিভাবে থেকে গেছে তোমার সঙ্গে? থেকে গেল মানে সেটাও মানে গল্পটা এইরকমই যে আমি থিয়েটার থেকে সরেই গেছিলাম প্রায় নানান কারণে, ব্যস্ততা, হায়দ্রাবাদ যাওয়া, যে কারণে তিস্তাবারের বৃত্তান্তর মতো নাটকে আমি অভিনয় করিনি, কারণ আমি জানি হবে না, দুনৌকো পা দিয়ে ভীষণ ভয় এখানে ফাঁকি পড়বে, তখন আমি সেই অর্থে নতুন, আমাকে ওখানে ডেটও দিতে হবে। তো আমি প্রায় দীর্ঘ 7-8 বছর থিয়েটার থেকে দূরেই ছিলাম একটা সময়। তারপরে একটা সময় এলো আমি ছবি পরিচালনা করলাম ঘেটে গাওয়া, তারপরে একটা সময় দেবেশ চট্টোপাধ্যায় আবার আমাকে বললেন আমার নাটকে অভিনয় কর, এই আমার থিয়েটারে প্রায় 7 বছর বাদে কামব্যাক করি ব্রেন নাটকে। তারপর একটা সময় এলো চেতনা নাট্যগোষ্ঠী, বাবার নানান কারণে শারীরিক বা বাবা নতুন কিছু খুঁজে পাচ্ছে না, বয়স, দাদা মুম্বাইতে থাকে, চেতনার প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল 2013-14 ওই সময়টা। তো চেতনার মতো এতদিনকার একটা দল বন্ধ হয়ে যাবে, সদস্যরা যারা প্রবীণ তারাও খুবই মানে ভেঙে পড়েছিল। আর তখন আমি একটি কি বলবো বাণিজ্যিক সংস্থারও একটি নাটক ডিরেক্ট করছিলাম, সংস্থার নাম বলছি না, মানে তাদের হয়ে প্রফেশনালি একদম বাচ্চা ছেলে, ইয়াং ছেলে মেয়েদের নিয়ে, নাম বলতেও পারি। সেই 2014 যখন ডিরেক্ট করে আমি আমেরিকা যাই, এবার ওই নাটকটা ডিরেক্ট করতে গিয়ে আমার মনে হলো আমি থিয়েটার ডিরেক্ট করিনি কেন এতদিন। আচ্ছা, একদম আচ্ছা। নাটকটা 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিটের নাটক, ইউথ পলিটিক্স নিয়ে ছিল, খুব সহজভাবে করেছিলাম এবং ভালো লেগেছিল, মানে যে ওটা একটা স্পেশাল ইভেন্ট হিসেবে হয়েছিল, এবং তখনই চেতনার এরকম দুরবস্থা। তো আমি আমেরিকা থেকে ফিরেই আমি ঠিক করি তাহলে না, একটা চেতনার জন্য শেষ চেষ্টা আমার করা উচিত, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, তখন আমি গাছিলাম কোতোয়াল, সেটাও জানি না কোথা থেকে মাথায় এলো, হয়তো অনেক ছোটোবেলায় দেখা খুব প্রিয় নাটক বলে নান্দিকারের জাতীয় নাট্য উৎসবে, তো ওই নাটকটা খুঁজে বার করে ছাপা ছিল, আমি প্রথম পরিচালনার কাজ করলাম চেতনা। আবার মানে এবারে জড়ানোটা একদম মানে আষ্টে পৃষ্ঠে জড়ানো হয়ে গেল, মানে সবটাই, ফিনান্সিয়াল দিকটাও আমার, দলে কে ছেলেপুলে আসবে সেটাও আমার, এই যে সংগঠন ঢুকে পড়লো, এটা আমি একেবারেই কোনো কালই আমি পাড়ায় পুজোও করিনি, পুজোর আমোদ উপভোগ করেছি, মানে কলেজেও পলিটিক্স করিনি, তো আমি সংগঠক হিসেবে আমার যে পরীক্ষা কোনোদিনই হয়নি। আচ্ছা, এখানে আমাকে পরিচালনাও করতে হচ্ছে, নাটকও বাঁচতে হচ্ছে, পয়সাও জোগাড় করতে হচ্ছে, আবার সংগঠনটা যাতে আরও শক্তিশালী হয় সেটাও দেখতে হচ্ছে। এটা 2015 থেকে এই যে চালু হলো 2023 অবধি, আজকে মানে লোকে বলে যে চেতনা পুনর্জন্ম হয়েছে, অনেকেই বলে, সবাই বলে পুনর্জন্ম, মানে এটাই বলতে চেয়েছিল চেতনা যেহেতু ডাল হয়ে যাচ্ছিল, নতুন কাজ নেই, নতুন সেই জায়গা থেকে একটা নতুন ওয়েভ এলো আর কি। সেইখানে আমার একটা থিয়েটারে এই যে ভূমিকাটা, আমি জানি না এইটা এমনই চেপে গেছে, এবার এটা থেকে ছাড় আমার কি করে হবে, যতক্ষণ না আরেকজন কেউ আসছে যে এতটা ডেডিকেটেডলি, বা এখন চেতনা বলা যেতে পারে মানুষের ভালোবাসায় প্রশ্রয়, নাটকগুলো মানুষ দেখেছে, অনেক জায়গায় অভিনয় হয়েছে, যে 7টা নাটক আমি ডিরেক্ট করেছি, লাস্ট মহাত্মা বনাম গান্ধী নিয়ে, এবং মানুষ ভালোবাসছেন, এবং মানে চেতনার মানে ভূমিটা আর কাঁপছে না, ভূমিকম্পটা কমেছে আর কি, এটা বলা যেতে পারে। কিন্তু এই চেষ্টার তো শেষ নেই, মানে এর কোনো মানে গা এলিয়ে দেওয়ার ব্যাপার নেই। আগেরবার এত বড় উৎসব যে করতে পারলাম 6 দিন ধরে, সব মিলিয়ে, এবং অনেক মানুষ আমাকে সাহায্য করেছেন আমাদের, যেটা তারা থিয়েটারের সঙ্গে সরাসরি জড়িত নয়,
তারা কেউ কর্পোরেট ওয়ার্ল্ডের, তারা কেউ আমার সিনেমা ওয়ার্ল্ডের, আমার সিনেমার প্রডিউসাররা, তাদেরকে বলেছি পয়সা দাও, তারা তাদের যে যার মতো করে দিয়েছে, সেটাই অনেক, সেটাই বা কজন দেয়। তো সেই কারণেই আমি পেরেছি, নাহলে আমি পয়সা, আমি বাড়ি থেকে কী করে পয়সা দেবো, আমার তো নিজের খরচা আছে, অত সব দিয়ে দিলে তো আর মুশকিল আর কি। কিন্তু এটা করে ওয়ার্কশপ চালু করেছি, যেখান থেকে নতুন ছেলে মেয়ে পেয়েছি। আচ্ছা, চেতনার পত্রিকা বার করেছি প্রথম, যেটা কোনো দিন হয়নি চেতনায়। তো মানে আমি খুব চেষ্টা করেছি যে আজকের সময় দাঁড়িয়ে এই ডায়নামিক্সগুলো ইনজেক্ট করা, এবং কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভালো টেক্সট করে ভালো থিয়েটার করা, সেটা সবার আগে। কিন্তু তার সঙ্গে এই আনুষঙ্গিক জিনিসগুলো যদি না থাকে, তখন তো তুমি সেই তোমার একটা দুটো শো করে বন্ধ করে দিতে হবে। শুধু তোমাকে, বা প্রচার এখন খুব ইম্পর্টেন্ট, প্রচারটা নিয়ে ভাবা, কাস্টিংটা ভাবা, মানে কি কাস্টিং দরকারে ভাবা আর কি। এরকম নয় যে নাম করা কাউকে নিয়ে করতে হবে, সেরকম কোনো ব্যাপার না, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় উপযুক্ত অভিনেতাটাই আসল, সেটাই। তো এইটা আমার কাছে একটা বিরাট একটা টার্ন ওভার আর কি, আবার মানে হিউজ টার্ন ওভার। আমার ওই অদ্ভুত হয় আর কি, একটা বাঁক হয় আর কি, মানে ছবি পরিচালনার ক্ষেত্রে হঠাৎ একটা আমি মেগা সিরিয়াল বন্ধ করে চলে যাই, তাতে আমার লস হয় হয়তো, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার আর মেগাতে অভিনয় করতে করতে আমি আটকে যাচ্ছি কোথাও। তো সেটা প্রথম ছবি পরিচালনা করি, সেটা দুর্ভাগ্যক্রমে রিলিজ হয় না। 3 ইয়ারির মতোই খানিকটা যদিও 3 ইয়ারি ছড়িয়ে গেছে, তারপর টেলিভিশনেও রিলিজ হয়েছে। তো আমার অভিনয়ের, আমাকে আর দেখো, আমার হাতে কোনো আংটি পাবে না, আমার হাতে কিছু, আমার মা একবার যখন বেঁচে ছিলেন, মানে অনেক দিন আগে জোর করে একটা আংটি পরিয়েছিলেন, সেই আংটিটা হারিয়ে গেছিলো শুটিংয়ে, ইচ্ছে করে হারাইনি কিন্তু এমনি হারিয়ে গেছিলো। তো আমি কিছু মানে ওই বিশ্বাসটা, যারা বিশ্বাস করে তাদের প্রতি কোনো আমার অশ্রদ্ধা নেই, তারা ঠিকই আছে, কিন্তু আমি জানি না মানে এই ফেট ব্যাপারটা। যেমন আমাকে জাস্ট কদিন আগে একজন, উনি ফেস রিডিং করেন একজন, উনি বললেন যে তোমার সবই ঠিক আছে কিন্তু তুমি শান্তি পাবে না। আমি বললাম আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, এখন ঠিক আছে। শান্তির মাকে না পেলেও শান্তিকে পেলে ভালো হতো। তো উনি বললেন, কিন্তু খুব মিষ্টি করেই বলছেন। তো আমি বললাম যে হতে পারে সেটা, এবং আমার শান্তি পাওয়ার দরকার নেই, শান্তি পেলে হয়তো স্থবির হয়ে যাবো। আমি এখানে এই জায়গাটাতে একটা জিনিস বলি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো থিয়েটার একটা এমন জিনিস, এমন একটা জায়গা, যেটা তুমি বললে যে জ্যান্ত লাইফ, মানে পারফরমেন্স, মানে একটা মানুষ যে স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করছে, উল্টো দিকের দর্শক এক্স্যাক্টলি কি রিয়াক্ট করছে সেই মুহূর্তে বোঝা যাচ্ছে। এই যে একটা আনন্দ একজন শিল্পীর, এটা তো তোমাকে, মানে তোমার থিয়েটার ডিরেকশন করতে গিয়েও তুমি তো সেটা পেয়েছো অবশ্যই। তুমি মানে যদি তুমি অভিনয় নাও করো, তুমি যদি উইংয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি পাচ্ছ ওটা নিশ্চয়ই। এই যে তারপরে আমি দুটো জিনিসকে কানেক্ট করছি, সেটা হলো শান্তি। তোমার কি মনে হয় একজন শিল্পীর জীবনে কোনোদিন শান্তি পায় বা পাওয়া উচিত? আমার মনে হয় না, মানে এক বাক্যে বললে না, কারণ হচ্ছে সে সবসময় তো একটা অনুসন্ধানে থাকে। সেটা অভিনয়ের ক্ষেত্রেও আমি যেমন মনে করি, আমি যখন শিশির ভাদুড়ির চরিত্রটা পেলাম রেশমিদি, আমি একটু অবাকই হয়েছি। তো অন্য কারোর করার কথা ছিল, সেটাও রেশমিদিই বললেন, আলাম আচু পারছে না বলে আমি করলাম। রেশমিদি আমার উপর ভরসা রাখলেন। একটা আনন্দ এই কারণেই হয়েছিল যে আমি একটা অসম্ভব চ্যালেঞ্জ পেলাম। শিশির ভাদুড়ির মতো একটা চরিত্র করা একটা সিনেমাতে, জানি না ছবিটা কীভাবে রিলিজ হবে না হবে সেটা হয়তো, কিন্তু করেছি তো, থেকে তো দেবে ওটা, অসম্ভব পরিশ্রম করেছি। কিন্তু আমার মনে হয় পরিশ্রম দিয়ে তো শুধু হয় না, পরিশ্রমের সঙ্গে মেধা লাগে, ট্যালেন্ট লাগে, সবটা মিলিয়ে। তো ওই রকমই আমার সবসময় মনে হয় যে থিয়েটার প্রত্যেকটা প্রযোজনা যখন নাবে, নতুন নাটক নাবে, একটা চ্যালেঞ্জ, অসম্ভব চ্যালেঞ্জ। আর ওই রকম বড়বাবুর মতো চরিত্র পেলে আরও বেশি চ্যালেঞ্জিং মনে হয়। প্রধানের ধরো আমি অভিনয় করেছি অভিজিতের ছবিতে, আমি সেটাকে ছোট করছি না চরিত্রটাকে, কিন্তু সেটা একরকমের চরিত্র। এই চরিত্রটা গেলে চট করে আমি ধরে নিতে পারবো, মানে আমার মনে হয়। ইজি বলছি না, কিন্তু আমার আয়ত্তের মধ্যে। কিন্তু শিশির কুমার ভাদুড়ি আমার আয়ত্তের বাইরে ছিল, তার জন্য আমাকে মানে অনেক ভাবতে হয়েছে এতদিনকার অভিজ্ঞতা, শুধু পড়াশোনা নয়, আরও অনেক কিছু। হয়তো সেইটা কোথাও, ওই জন্যই রেশমিদি বলেছিলেন আমার এরম একজন অভিনেতা লাগবে যে মঞ্চ এবং সিনেমা দুটোকেই মানে কম বেশি গুলে খেয়েছে আর কি, মানে যে দুটো মাধ্যমকেই সমানভাবে, কারণ ওখানে থিয়েট্রিক্যাল কিছু পারফরমেন্সও ছিল, আবার কিছু ইন্টেন্স অভিনয়ও ছিল। তো সব মিলিয়ে আমার এখন মনে হয় যে শান্তি পাবার কোনো জায়গায় নেই, অভিনেতার আপসেট হবার কোনো জায়গা নেই। মানে আমি তো কোনো দিন সত্যি এরম কোনো আর্ক টাইপ হিরো হবো, এটা কোনো দিন আমার ছিল না কোনো দিন। বরঞ্চ আমাকে হিরো বানিয়েছে যিশু দাশগুপ্ত,
বা যারা আমাকে সিরিয়ালে হিরো করেছে, রোম্যান্টিক হিরো করেছে, বা তারা করেছে, কারণ তখন তারা মানে সত্যি অভিনেতার অভাব ছিল। আর এখন ভালো অভিনেতার সংখ্যা বেড়েছে, সেটা খুব ভালো, এটা খুবই ভালো। মানে আমি ইয়াং এজের কথাই বলছি, আমার যখন ইয়াং এজ ছিল, আমি তো প্রায় 30 বছর হলো অভিনয় করছি, মানে 20-21 বছর বয়স থেকে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে অভিনেতাদের স্কোপ বেড়েছে, কম্পিটিশন বেড়েছে। কম্পিটিশন থাকা সবসময় ভালো, সবসময় ভালো। কম্পিটিশন তোমাকে এনরিচ করে, অবভিয়াসলি হেলদি কম্পিটিশন। পেছন থেকে কাঠি দিয়ে কম্পিটিশনের কথা আমি ওইদিকে যাচ্ছি না, সবসময় এনরিচ করে। সো ফেলিয়ার তোমার থাকবেই, সুতরাং ফেলিয়ার ইজ দ্য পার্ট অফ দ্য আর কি। মানে আমার তো পার্সোনালি মনে হয়, দেখো, ফেলিয়ার যদি একজন আর্টিস্ট যদি ফেল না করে, তাহলে তার ক্রাফটের সম্পূর্ণতা তৈরি হয় না, আমার এটা মনে হয়। কারণ কোনো আর্টিস্ট এই পৃথিবীতে নেই, কোনো মানুষই নেই ইনফ্যাক্ট যে ফেল করেনি, ঠিক বা ফেলিয়ার থেকে শেখেনি। একদমই। এবার আমার মনে হয় যে যত বেশি শিখতে পারবে ফেলিয়ার থেকে, সে তত মানে আসল হলো তুমি মানে মনোনিবেশটা ঠিক রাখা এবং নিজেকে ধরে রাখা আর কি, নিজেকে ধরে রাখা সব দিক দিয়ে। বা যে কাজটা তুমি পারো সেই কাজটার মানে আর অন্যদিকে মন না গিয়ে ওই দিকেই মন দেওয়া, যাতে সেইটা হারিয়ে না যায়। সেইটা থিয়েটার আমাদের খুব ফোকাস করে দেয় বোধহয়, আমার মনে হয়। যখনই আমরা কোনো থিয়েটার নিয়ে রিহার্সালে যাই বা এতে যাই, অনেক সময় আমাদের শুটিংয়ের ফ্লোরে তো সেই সময়টাও থাকে না, একটা চাপের মধ্যে শুটিং হয়, আর এক একজন এক এক রকম মানসিকতার হয়। আমি সেটা খারাপ ভালো বলছি না, থিয়েটার একটা মানসিকতাও তৈরি করে দেয় তোমাকে কোথাও এসে। আমি বলছি না ওটা একমাত্র ঠিক, কিন্তু ওইটা করে দেয়। এবার তোমার যদি সেই শিক্ষাটা থাকে, কোথাও থাকে, তাহলে সেটা ভবিষ্যতে অনেক সাহায্য করে বলে আমার মত। তা বলে অন্য অভিনেতাকে নেই যারা থিয়েটার না করে বিরাট কাজ করেছেন বা ডেডিকেটেড আছেন, সেটা এক্সেপশন আমার মনে হয়। আমাদের এখানে ইনস্টিটিউশনেরও তো খুব অভাব ভালো, তো থিয়েটার ওই একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করে। আমার রুট আর কি, আমার ময়দানটা ওইটা আর কি, যেখানে আমি প্র্যাকটিস করতে পারি, শ্যাডো প্র্যাকটিস করতে পারি। বা একটা নাটক যদি অভিনয় না করি, শুধু দেখাটাও একটা বড় ব্যাপার। আমি শুধু ছোটোবেলা থেকে জগন্নাথ দেখেই কত কি শিখে গেছি, শুধু দেখে নিজের মতো করে শিখেছি। যত বড় হয়েছি, এবার বিশ্লেষণ পাল্টে যাচ্ছে, পাল্টে যাবেই তোমার, মানে একদম। মানে এই মহাত্মা মানব গান্ধী নাটকটা যখন ছোটবেলায় শুনেছি তখন একরকম, বড়বেলায় যখন পড়লাম, নিজে পরিচালনা করলাম, তখন তার মানেটাই পাল্টে গেছে, একদম পার্সপেক্টিভ পাল্টে গেছে, ভাবনা চিন্তা পাল্টে গেছে। তখন অত বুঝতাম না, মানে চারুলতা ছোটবেলায় দেখার বড়বেলায় দেখার মধ্যে যা তফাৎ, তাই আমি চারুলতা আরো বেশি ডিপ সাইকোলজি বলে বললাম। কারণ একদমই ঠিক কারণে বলেছো। আমার বক্তব্য হলো যে এই যে ধরো এখন ইয়াং কিছু ছেলে মেয়ে আছে, ঠিক, যারা আমি দেখেছি এরকম বেশ কিছু লোকজনকে যারা বলছে যে তারা থিয়েটার করে, ঠিক, কিন্তু তাদের উদ্দেশ্যটা হলো যে থিয়েটার কয়েকদিন করে তারা একটা বিরাট ইয়েতে মানে কোথাও একটা চান্স প্ল্যাটফর্মে চলে যাবে এবং থিয়েটারটাকে জাস্ট অ্যাজ এ স্টেপ ইউজ করছে। আচ্ছা, এরকম মানুষ আমি দেখেছি। মানে তারা সেটা মুখে স্বীকারও করছে না, করছে না, কিন্তু তোমার মনে হয় যদি কথাবার্তা শুনলে একটা আন্দাজ পাওয়া যায়, একটু ডিপ ঢুকলেই বোঝা যায় যে সে কি আসলে মানে কি, এরকম আমি ভেতরটা কি, হ্যাঁ পাওয়া যায়, বোঝা যায় সেটা। এবার তোমার কি মনে হয় যে মানে মানে থিয়েটারটাকে যদি কেউ এইভাবে করে, সে কি থিয়েটারটা থেকে যেই শিক্ষা প্রতিষ্ঠানের কথা তুমি বললে, যে শিক্ষাটার কথা তুমি বললে তাদের নেওয়া উচিত, সেটা কি তারা নিতে পারবে? না, একদমই পারবে না, হাফ হার্টেড হয়ে যাবে। মানে না ঘাটকা না ঘাটকা যে কথাটা, মানে তুমি আরেকটা জিনিস হচ্ছে, এখন আরেকটা জিনিস হয়েছে, সেটা ভালো দিক। আমি কিন্তু এটা ভালো দিকের কথাই বলছি, যে একজন থিয়েটারের অভিনেতা সে প্রায় 6-7টা দলে অভিনয় করছে। একসময় দেবশঙ্কর দা এটা শুরু করেছিল, একটা ট্রেন তৈরি করে, সেটা আজকে কিন্তু একটা কারণেই হচ্ছে, কারণ ভালো অভিনেতা পাওয়া যায় না। আমি তো ওয়ার্কশপ করে দেখেছি, ভালো আমি 50 জনের মধ্যে 2 জনকে ভালো পাই, মানে যাকে আমি ভরসা করে একটা মাঝারি বা বড় রোল দিতে পারবো। ছোটোখাটো এমনি ভিড়ে হাঁটিয়ে দিলাম, কোরাসে হাঁটিয়ে দিলাম, সেটাও তো একটা দক্ষতা, কোরাসে হাঁটাটাও একটা দক্ষতা, কিন্তু বিরাট বড় দক্ষতা, সেটা আরও শক্ত। কিন্তু মুশকিল হচ্ছে সেই পাওয়াটা, যে মনে করছে ধরো আমি থিয়েটারটাকে একটু শিখে নিয়ে তারপর আমাকে সিরিয়াল লুফে নেবে কি সিনেমা লুফে নেবে, এটা সেই ধারণাটার মধ্যেও কোথাও একটা ভুল লুকিয়ে আছে, একদম ভুল ভাবছে সে। লুফে নেবে মানে হয়তো একটা চান্স পেয়ে যেতে পারে সে কোনো রকমে বা কোনোভাবে, সেটা হয়তো হিট হয়ে গেল জনপ্রিয়তা। কিন্তু তুমি যদি অ্যাজ এ দীর্ঘমেয়াদী জায়গা থেকে ভাবো, তার চর্চাটা যদি সে ছেড়ে দেয়, সে যদি মানে চর্চাটা, কিন্তু ওই জন্যই বলছি আমাদের শুটিংয়ের যা চাপ থাকে, সিনেমায় আগে যেমন আমরা বসে রীতিমতো স্ক্রিপ্ট সেশন করতাম, হয়তো এখনও হয়, ওয়ার্কশপও হতো, এখন কি হয় রেগুলার বেসিসে মানুষের হাতে কি, অ্যাক্টারদের হাতে কি সেই টাইম আছে? আমার মনে হয় না, আমি ঠিক জানি না। মানে আমি শিশির ভাদুড়ির আগে আমাকে যদি অনেক লেটে জানিয়েছিল, আমার হাতে
মানে বই ছাড়া আর কিছু মানুষ যারা শিশির ভাদুরী সম্পর্কে জানে তাদের সঙ্গে ইন্টারাকশন করা ছাড়া আমার আর রাস্তা ছিল না। শিশির ভাদুরীর কিছু পুরনো নথি জোগাড় করে এই মানে এছাড়া কোনো রাস্তা ছিল না। এবং কিছু কিছু মানুষের মুখে শুনেছি, কিন্তু বাকিদের ধরো যে কোনো চরিত্র আমি যেমন শুনেছিলাম, অঞ্জনদা যখন শিল্পী করেছিলেন আমাদের গল্প, যেহেতু অঞ্জনদার সঙ্গে আমি অনেকদিন থিয়েটার করেছি, অঞ্জন দত্ত মানে আমার একটা অন্যতম শিক্ষক উনি, তো উনি বলেছিলেন উনি শিল্পী করার সময় মদন তাঁতি যখন করছেন, অঞ্জনদা 1.5 মাস বোলপুরে গিয়ে পড়েছিল। মানে ওটা একটা মেথড অ্যাক্টিংয়ের একটা ওই প্রক্রিয়াতে, মানে যেটা বিদেশিরা অনেকে করে, কেউ এদিকে হাঁটে কেউ না, আবার নাও হাঁটে আর ব্রিটিশ অ্যাক্টররা খুব একটা হাঁটতে চায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রসিডিওরটা যেহেতু কমে গেছে, এবার তুমি যদি চর্চার জায়গাটা ছেড়ে দাও তাহলে কোথাও গিয়ে তুমি নিজেরই বুমেরাং হয়ে যাবে তোমার। কারণ অভিনয় কিন্তু চারপাশে আরেকজন রেডি হচ্ছে, কিন্তু তুমি এটা মনে করো না তোমার একটা কাজ খুব অসম্ভব লোকের ভালো লেগেছে বা প্রশংসা পেয়েছে বলে, বা একটা জায়গায় 5টাও হতে পারে, কিন্তু তুমি কিন্তু তারপর 6 নম্বরে গিয়ে ধাক্কা খেয়ে যাবে, 7 নম্বর আর পাবে না। সো তুমি প্রিপারেশনটা সবসময় রাখা উচিত, মানে এবং কখনোই ওই স্টেপ যেটাকে বলছো আমরা কোনোদিন ভাবিনি, মানে কোনোদিন, মানে আমরা ভাবার আমি মনে করছি 90s আমরা আমাদের কলেজ, সেই কারণে হয়তো পুরনো জেনারেশন, কিন্তু কোনোদিন ভাবিনি আমাদের মানে অটোমেটিক্যালি ডাক এসছে সেখান থেকে আরেকটা কোনোদিন ভাবার অবকাশই ছিল না যে এইটা করেই রোজগার করবো, বললাম না কোনো অবকাশই ছিল না, মানে অবকাশ নেই। কিন্তু আজকে যেহেতু অনেক কাজের সংখ্যা বেড়েছে এবং এত রকমের ওয়েব সিরিজ বলে যে নতুন আমাদের নতুন বা ওটিটি বহুদিন হয়ে গেল, এবং ওটিটিতে খুব ভালো ভালো অভিনেতাদের স্ফুরণ ঘটছে, তাদের চিনছে মানুষ, সেটা বম্বেতেও হচ্ছে, এখানেও হচ্ছে, সেটা ভালো, সেটা খুবই ভালো দিক। ওই অনেকে কি করে ওটাকে ধর থিয়েটার করে কি হলো, আমার না পেলাম সুযোগ, না পারলাম সিরিয়ালের হিরো হতে, না সিনেমাতে কেউ ডাকে না রে, এটা একটা আমার বাবা খুব ভালো উত্তর দিয়েছিলেন অনেক দিন আগে, তখন আমি তখন এত এই জলসাট এই চ্যানেল আসেনি, শুধু দূরদর্শন। আমি বালুরঘাটে গেছি শো করতে, এরকম একটা সেমিনার হচ্ছে, তো বাবাকে জিজ্ঞেস করছেন এই যে আজ থিয়েটার থেকে সিরিয়ালে চলে যাচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখেন। আমি দাঁড়িয়ে পাশে, আমি তখন খুব পপুলার তৃষ্ণা করে, বাবা বললেন যে আপনাকে যদি সিরিয়ালে ডাকে আপনি যাবেন কি যাবেন না, আপনি ডাক পেলে যাবেন? বল হ্যাঁ, মিটে গেল একদম। মানে আমাকে কম কথা শুনতে হয়নি আমি সেই সময়, এবং থিয়েটারের প্রাজ্ঞ মানুষরা, নাম বললে চমকে যাবে, বলবো না, তারা এখন তারা জড়িয়ে চুমটুমু খায়, মানে চুমটুমু মানে ওই আর কি, মানে বয়োজ্যেষ্ঠদের যে মানে পুরুষ, তারা রীতিমতো তুই তো টালিগঞ্জের লোক হয়ে গেছিস, এই আর কি, তারাই আবার টালিগঞ্জে এসছে। যেমন একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাম বলবো না, নাম বললে খারাপ শোনায়, তাকে কারণ নাম বলার আমি খুব পছন্দ করি না, অনেকে বলে না সোজা, কারণ তারা একটা জায়গায় আছেন, তাদেরকে রেসপেক্ট করাই আমার ধর্ম অন্তত। তিনি বলেছিলেন, আমি যখন হায়দ্রাবাদে রেগুলার যাচ্ছি, আমার তো উপায় নেই, বাড়ি ভাড়া করে থাকতাম, তো বেশ ব্যঙ্গ করে, আমাদের সময় ছিল মার্ক্সবাদ, তোদের সময় হায়দ্রাবাদ। 5 বছর বাদে দেখি সে ইন্দ্রপুরীতে বসে আছে, আমি খালি বললাম ওই তো মার্ক্সবাদ, ঠিকই আছে, তার মনে ছিল কিনা জানি, আমি এর বেশি আর কিছু করতে পারি না সিনিয়র লোকেদের, কিন্তু প্রচুর কথা শুনতে হয়েছে, আমাকেও প্রচুর শুনতে হয়েছে। আমার বাবা এত বেশি ওপেন মাইন্ডেড মানুষ ছিলেন, আর বাবা সবসময় বলতেন যে দক্ষতাটা আসল, যোগ্যতা থাকলে তুমি নিশ্চয়ই কাজ পাবে, নিশ্চয়ই। এবার অবভিয়াসলি কেউ বেশি বড় কাজ আগে পাবে, কেউ পাবে, কিন্তু সেটার জন্য কোনো, আমার যেটা মনে হয় দক্ষতাটাই আসল। আমার মনে হয় যেটা আমার মানে এই তোমার কথা থেকে যেটা আমি বুঝতে পারলাম, সেটা হলো যার নিজের যোগ্যতার উপর বিশ্বাস আছে সম্পূর্ণভাবে, সে তো থিয়েটারকে স্টেপিং স্টোন হিসেবে দেখবে না, সে তো দেখবে তার ক্রাফটটা কতটা ইমপ্রুভ হচ্ছে, সেটাই তো দেখার কথা। নিজেকে আপগ্রেডেড রাখা, যাতে তোমার জং না ধরে যায়, একদম তুমি ডেটেড না হয়ে যাও, তুমি একঘেয়ে না হয়ে যাও, এবং ওই নিজেকে রিপিট না করো। অ্যাবসলিউটলি, এইগুলো খুব ইম্পর্টেন্ট অভিনেতার জীবনে। সবসময় তো হয় না, আমাদের এক ধরনের চরিত্র পাই আমরা, তার মধ্যে থেকে থিয়েটারই একমাত্র জায়গা যেখানে একটু ভেরিয়েশন হয়। এই যে থিয়েটারের তো একটা ইতিহাস আছে, ঠিক, যে কোনো আর্ট ফর্মের একটা ইতিহাস থাকে, থিয়েটারও আছে। আমাদের বাংলা থিয়েটারে তো রাজনৈতিক ইতিহাস একটা, আমি ওটাতেই আসতে চাইছিলাম। প্রাথমিকভাবে থিয়েটার যখন শুরু হয় বাংলায়, সেটার মধ্যে একটা এন্টারটেনমেন্ট ওয়াজ ইম্পর্টেন্ট, কারণ পালা হতো, পালা মানে তো পৌরাণিক নাটক ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত থেকে হঠাৎ
হঠাৎ বলবো না, দেশপ্রেম নিয়ে হয়েছে, বিভিন্ন রকম বিষয় নিয়ে এক সময় হয়েছে, দেশ স্বাধীনের পর দুর্ভিক্ষ নিয়ে হয়েছে। তারপর যেরকম ভাবে সমাজ যে যা যা ঘটেছে সেগুলোর রিফ্লেকশন থিয়েটারে পাওয়া গেছে, সিনেমায় পাওয়া গেছে। ঠিক। তারপর একটা সময় এসছে যখন থিয়েটার খুব রাজনৈতিক হয়ে গেছে। ঠিক। এবং কোথাও গিয়ে আমার পার্সোনাল মতামত, তোমার মতামতটা জানতে চাই, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই যে রাজনৈতিকরণ, মানে রাজনীতিটা খুবই ডিরেক্টলি বলা, সেটা তো খুবই ভালো জিনিস। মানে অবভিয়াসলি পলিটিক্সকে অ্যাপ্রোচ করার মতো মানে দারুণ জিনিস তো আর হয় না। ঠিক। কিন্তু তাতে কি কোথাও বাংলা থিয়েটার দর্শকদের থেকে একটু দূরে সরে গেছে? না, সেটা পুরোটা নয়, পুরোটা সত্যি নয়। এই কারণেই, মানে আমি এবার ধরো তুমি গ্রুপ থিয়েটারের ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস, বিজন ভট্টাচার্য, সৌম্য মিত্র, এগুলো যদি ধরো, বা উৎপল দত্ত, তারপরে যিনি উনি মানে মারাত্মক সব নাটক করছেন, যেখানে ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। দেখো সেই সময়ের যে মানে এই যে বিপ্লবের যে আধারটা, থিয়েটারের মাধ্যমে আমার হাতিয়ার, বিপ্লবের হাতিয়ার, কল্লোল বলো, অঙ্গার বলো, বা আমি একদম বলছি, সেটা তো একটা মানুষ জানে, আমি নতুন করে বলার কিছু নেই। সেই সময় একটা হচ্ছে সময়ের একটা দাবি থাকে, আমার মনে হয় সময়ের দাবিতে ওনারা একদম মানে উনি এতটাই গুণী মানুষ ছিলেন, মানে প্রতিভাবান ছিলেন, একদম ঠিকঠাক জায়গায় হিটটা করেছিলেন আর কি। তারপরে ধরো মানে আমি বলছি বামফ্রন্ট সরকার আসার আগের যে সময়টা, যে সময় মারিস সংবাদ নামছে, মারিস সংবাদ কেন এত পপুলার হলো, জনপ্রিয় হলো? মারিস সংবাদ ইজ এ ভেরি ইন্টেলেকচুয়াল প্লে। এবং বাবা আমাকে বলেছেন বহুবার অনেক জায়গায় যে এক সময় তখন বলেছে তো প্রোপাগ্যান্ডিস্ট ইন্টেলেকচুয়াল প্লে বলে, মানে দুর্নাম দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মানুষের কোথাও, যে তুমি এন্টারটেনমেন্ট ভ্যালুটা যেটা বলছো, কোথাও একটা লুকিয়ে আছে। সেটা ওই গানের ওরম প্রয়োগের মাধ্যমে হতে পারে, বা নাটকটা লেখার মাধ্যমে, যেভাবে উনি অপ্রেসড পিপলকে নিয়ে আসছেন পুরাণ থেকে আজ, এবং চাষি থেকে, এবং একজন যুদ্ধে যাওয়া সাংবাদিক, ভিয়েতনাম ওয়ার, যদি আজকে আমি হিস্টোরিক্যালি দেখি জিনিসটাকে, মানে এমনভাবে ব্লেন্ডিং করেছেন নাটকটা, তার যে ভাষার প্রয়োগ, তার যেভাবে নাটকটা একদম ওপেন মঞ্চে হয়, সেট ছাড়া, কোনো বাহুল্য ছাড়া, এবং একজন 10 মিনিট ধরে একটা গান একটা ফিলোসফিকে বলে, মানে মানুষকে এতই চমকে গেছিল মানুষ, মানে এতই বিভোর হয়ে গেছিল যে ওই ইন্টেলেকচুয়ালিজমগুলো চাপা পড়ে যায়, বা যারা স্তরগুলোকে যারা ছুঁতে পেরেছে ছুঁয়েছে একমাত্র। সুতরাং এই যে মিশ্রণ, আমি অবশ্যই একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো যে কোনো শিল্প মাধ্যম তার সেই সময়ের দলিল তো হতেই হবে, ঠিক হওয়া উচিত না, কিন্তু তোমাকে ইতিহাসের কাছেও ফিরে যেতে হবে। হ্যাঁ, সে বটেই। আমি আরেকটা জিনিস বলছি, ধরো তারপর তো সমাজ বদলেছে। হ্যাঁ, সমাজ বদলেছে বলতে যেই সময়ের কথা তুমি বলছো, যেই সময় কল্লোল হয়েছে, আরো আগে, সেটা আগে, তারপর মানে তার আগেও বাদল সরকার 300 শতাব্দী লিখেছেন প্রচন্ড ভাবে। বাবু তো এটাকে রিজেক্ট, প্রসিনিয়ামটাকে রিজেক্ট, একটা পয়েন্টে করে দিলেন, একটা পয়েন্টের কাছে এগিয়ে যেতে হবে, একটা পয়েন্টে করে দিলেন, একটা পয়েন্টে করে দিলেন রিজেক্ট, কিন্তু তার আগে 300 শতাব্দী উনি লিখেছেন। এবার আমি বলছি যে তারপর যে সময়টা বদলেছে, আজকে এই মুহূর্তে যে সমাজটায় দাঁড়িয়ে আছি আমরা, সেখানে আমাদের সমাজের একটা বিপুল পরিবর্তন হয়েছে, অনেক অনেক অনেক। পলিটিক্স শুধু নয়, সব দিক দিয়ে। এবং আমার মনে হয় মডার্ন ইন্ডিয়া, ডিজিটালাইজেশন, গ্লোবালাইজেশন, সমস্ত দিক দিয়ে। তোমার কি মনে হয় বাংলার পতন, সব একদম, তোমার কি মনে হয় যে বাংলার থিয়েটার সেই সময় অনুযায়ী অতটা বদলেছে? বদলের চেষ্টা করছে, এটা বলতে পারি। আমি যদিও সব থিয়েটার দেখি না, অনেকেই চেষ্টা করছেন তাদের মতো করে, কিন্তু আমাদের এখানে মুশকিল হচ্ছে থিয়েটারে কিছু প্রবীণ লোক আছেন, তারা আবার সেই সময় বারবার ফিরে যেতে চান। যেমন মারিস সংবাদ 50 বছর ধরে চলছে, এটা অভাবনীয়, এখনো মানুষ হাউসফুল করে দেখছে, মানে আরেকটা প্রজন্ম নিয়ে আসছে, তাদের কাছেও ইউনিক লাগছে কোথাও জিনিসটা, মানে কোথাও ডেটেড লাগছে না, পুরনো হয়ে গেছে, কারণ তাদের কাছে এমনই তার ডিজাইন, এমনই তার কারুকার্য, যে সেগুলো আজকের সময়ের সঙ্গে খাপ খেয়ে যাচ্ছে। বা জগন্নাথ, সব নাটক হয়তো হয় না। আমি যখন করছি তখন যেটা আমার মনে হয়, গ্রুপ থিয়েটারের একটা ইতিহাস ছিল, সেই সময়ের একটা দাবি ছিল। তো আজকের সময় দাঁড়িয়ে একটা রাজনৈতিক এবং নাটক লেখা, আমি যদি আজকে একটা কলেজ পলিটিক্স নিয়ে নাটক করতে চাই, নতুন নাটক চাই, আমি তো লিখতে পারি না ওইভাবে, আমার তো আরেকজনের লেখা করতে হবে। ওই জন্য আমি একটু ক্লাসিকের দিকে চলে যাই, আর না হলে যেটা ইন্টারেস্টিং লাগে, আমি মৌলিক নাটকও করেছি, গোপাল উড়ে অ্যানকং করেছি,
তার মধ্যেও সেটা গোপাল উড়ে মানে 19th সেঞ্চুরির ঘটনা বলছে গোপাল সেই সময় খুব, কিন্তু তার মধ্যে যে পলিটিক্সটা সেটা আজকের পলিটিক্সের সমতুল্য, প্রায় সমতুল্য, কিন্তু মানে মোড়কে হলেও লোকে বুঝতে পারছে, কমিউনিকেটেড হচ্ছে। মানে সেখানে জমিদার যেভাবে আর্টিস্টদের দাসখত দিয়ে টাকা মাইনে না দিয়ে কীভাবে পুষে রেখেছে, এবং তারাও অসহায় শিল্পীরা, সেই ওই যে জমিদারের যে পলিটিক্সটা বা জমিদারের যে পাওয়ার পলিটিক্সটা সেটা আজকেও সমানভাবে আছে। কিন্তু আমার যেটা বারবার মনে হয় যে আজকের রাজনীতির চেহারাটা এমনটাই পাল্টে গেছে, কারণ রাজনীতি যারা আগে যেমন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর ভরসা করতাম, পুজো করতাম, এখন তো হাতে গোনা, মানে নেই। সুতরাং রাজনীতি নিয়ে করতে গেলে তোমাকে এতটাই নোংরায় নামতে হবে, সেই জন্য রাজনীতিটা, আমি যখন আমার রাজনীতিটা একটু মোড়কেই থাকে। এবার আমার ইচ্ছে আছে, আমি একজনকে বলেছি, আমার ভীষণ কলেজ পলিটিক্স বা কলেজের স্বপ্নদ্বীপের ঘটনা ঘটলো বা তার আগেও কিছু ঘটনা ঘটেছে, মানে এটা তুলে ধরা উচিত, কারণ আজকের কলেজ পলিটিক্সের চেহারাটাও পাল্টে গেছে। আজকে মানে সবটাই ভীষণ এত লোভ লালসা, এতটা তখন যে ছিল না বলছি, তখন না খুব আড়ালে আবডালেই ছিল, মানে ওটাই একমাত্র ছিল না আর কি। মানে যেভাবে স্ক্যাম বাড়ছে, যেভাবে চুরিচামারি বাড়ছে যে হারে, এবং আর একটা অন্য দিক দিয়ে যদি তুমি বলো, আর একটা হচ্ছে মৌলবাদের আর একটা যে চাপ, সব মিলিয়ে চাপ আর কি, এতটা চাপে পড়ে গেছে শিল্পীরা, এতটা চাপে পড়ে গেছে শিল্পীরা যে ভয় পাচ্ছে বলবো না। মানে আমি যখন মাগন রাজার পালা করেছি, অনেকে আমাকে বলেছে বড্ড সহজ নাটকটা হিট, প্রচুর শো হয়েছে, চেতনাকে প্রচুর সাহায্য করেছে অর্থনৈতিকভাবে, কিন্তু মাগন রাজার পালারও যে মধ্যে যে পলিটিক্সটা আছে, যে আসল চোর কিন্তু এরা নয়, এদের জীবন থেকে, এরা দুজন চোর হলেও এদের জীবন থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে জীবনে, কিন্তু আসল চোর কিন্তু সমাজে অন্য জায়গায় লুকিয়ে আছে। এটা কিন্তু ডিরেক্ট কমেন্ট মাগন রাজা, একদম ডিরেক্টই প্রায় বলা আছে। সুতরাং এবার এইটাকে যেহেতু সহজভাবে বলা হচ্ছে, অনেক রকম সমস্যা আছে আমাদের থিয়েটারের, তো বলছে আমাদের হেজিমানির একটা সমস্যা আছে ভীষণ, এত হেজিমানির সমস্যা, আচ্ছা এইটা বেশি সহজ হয়ে গেল, এইটা তো আবার একটু যেই তুমি এক্সপেরিমেন্ট, এটা বেশি কঠিন হয়ে গেল, মানে এই প্রথমত সবাইকে খুশি তুমি করতে পারবে না। ওই যে ডন তাকে ভালো লাগে, এবার ডনে তো ওরকম ডিরেক্ট পলিটিক্স নেই, কিন্তু তার মধ্যে অনেক পলিটিক্যাল কথা আমরা এনেছি, একদম কিভাবে শিল্পীকে জোর করে, তার সফদার হাশমির মৃত্যুর কথা আসে সেখানে, গৌরী লঙ্কেশের কথা আসে, এবং ডন যে স্বপ্নের কথা বলে সেটা তো সাম্যবাদের কথাই বলে। একদম, যে ডন যে নাইটের কথা বলে, যে নাইট হয়ে উঠতে চায়, সে তো বিপ্লবী। তার বিপ্লবটা কি? তার বিপ্লবটা তার সারাউন্ডিং এর বাইরে বেরিয়ে কথা। ডন কিন্তু বেসিক্যালি ফেলিয়ার নায়ক, কিন্তু ফেলিয়ারের মধ্যেই কোথাও একটা মানে বীজ লুকিয়ে দিচ্ছে যে ও আচ্ছা এরকম করা যায়, এরকম ভাবা যায়। এবং এই কল্পনাটা খুব, এই অবাস্তব কল্পনাগুলো করতে আমরা ভুলে গেছি। তাই মানে ডন কিহোতে যখন পপুলার হচ্ছে সেই সময় এই কারণেই হয়েছিল, ইউনিক ওয়েতে লেখা, এই তো মোট আমাদের সিলেবাসে ছিল, আমি পুরোটা পড়ে উঠতে পারিনি তখন, কম্পারেটিভে ছিল। তো বাবা যখন ওটা করেছিলেন 94-তে, মানুষ রিজেক্ট করেছিলেন, ইন্টালেকচুয়ালি একদম রিজেক্ট করেছিলেন। তো আমি যখন ডন তাকে ভালো লাগে করি, আবার 1% আমাকে খুব, আমি নাকি একটু বেশি কমার্শিয়ালাইজ করেছি বলার চেষ্টা করেছিল, 10-15%, এখনও বলে তারা, কিন্তু কিছু আটকাতে পারেনি, কিন্তু মানে আটকাতে পারেনি বলতে আমি বলছি না আটকানোর জন্য বলেছে তারা হয়তো তাদের বিশ্বাস থেকে বলতেই পারে, কিন্তু আমি কোথাও করিনি, আমি জিনিসটাকে আরও বেশি আরও কার্নিভালের মতো করেছি, কারণ এটা কার্নিভাল, এটা রূপকথার গল্প বলে, তো আমি সেই ফ্লেভারটাকে বাড়িয়েছি, মিউজিকটাকে এনহ্যান্স করেছি, আরও বেশি মিউজিক্যাল ফ্লেভারটাকে আরও বাড়িয়েছি, আর ওই স্পেনের জেলটাকে আমি ভারতীয় জেল করেছি, সেই মানে যাতে মানুষের কাছে একটা মিনিমাম, আমি যদি কমিউনিকেট করতে না পারি, মানে অন্তত মিনিমাম কমিউনিকেশন, তোমার কাছে হয়তো 80% কমিউনিকেটেড হলো, আরেকজনের কাছে অন্তত 25% হওয়া উচিত, না হলে তোমার নাটক কিন্তু একটার পরে গিয়ে বন্ধ হয়ে যাবে। এই যে ধরো একটা থিয়েটারের একটা মানে একটা সামাজিক দায়িত্ব আছে, অ্যাট দ্য সেম টাইম থিয়েটার তো অনেকগুলো দর্শককে একটা জিনিস, একটা কথা বলে, এবং সেই দর্শকগুলো যারা থিয়েটারের টাকা, মানে যতটুকুই টাকা হোক টিকিট কেটে তারা হলে আসছে, তাদের প্রতি কি
একটা দায় নেই একজন থিয়েটার কর্মীর। কোথাও গিয়ে, আমি এই কথাটা করার পুরোটা শেষ করিনি, হ্যাঁ বলো। কোথাও গিয়ে মাঝে মাঝে আমার মনে হয়, বেশ কিছু থিয়েটার দেখতে গিয়ে আমার মনে হচ্ছে, নাম নিচ্ছি না, কিন্তু বেশ কিছু থিয়েটার দেখতে গিয়ে আমার মনে হচ্ছে যে আর আমি কেন এই কথাগুলো শুনবো, যে কথাগুলো শুনতে শুনতে আচ্ছা আমার অনেক দিন হয়ে গেছে, আমি অন্যভাবে শুনছি না, আমি একই রকম ভাবে শুনছি, রিপিটেশন। এইটা কোথাও কি তোমার মনে হয় যে কোথাও একটা আমাদের থিয়েটারের মধ্যে হতে পারে? ওই যে আমি হেজিমনির কথা বললাম, এন্টারটেনমেন্টের সঙ্গে বিরোধ আছে কি? এন্টারটেনমেন্টের সঙ্গে আমি অন্তত, দেখো, এন্টারটেনমেন্টের সঙ্গে বিরোধ থাকার কোনো প্রশ্নই নেই, অন্তত আমার কাছে তো নেই। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে, মানে অঞ্জনদা যখন গ্যালিলিও করছি 2014-তে, আবার আমাকে ডাকলো, অনেক দিন বাদে আবার অঞ্জনদার সঙ্গে থিয়েটার করলাম। তো গ্যালিলিওর মতন একটা টেক্সট, হেভি টেক্সট, কিন্তু ওই টেক্সট মানুষকে দেখা দরকার। গ্যালিলিও যারা জানে না, গ্যালিলিওর পলিটিক্স চার্ট সেই সময় দাঁড়িয়ে গ্যালিলিওর সামাজিক প্রেশার, হ্যাঁ ওরে বাবা, সেইটা তো। এবং অঞ্জনদা নিজে ওরম অভিনয় করলেন। এবার কেউ বলতে পারে যে বড্ড সিরিয়াস নাটক, কেউ বলতেই পারে, কিন্তু সেটা এবার সিরিয়াসনেসের মধ্যেও একটা এন্টারটেনমেন্ট আছে অবশ্যই আছে। এবার মানে এন্টারটেনমেন্ট মানে তো শুধু কমেডি নয়, হতে পারে না। মানে আমি বলছি সিনেমা সব শিল্প নির্বিশেষে, একদম সিনেমা সবটা নির্বিশেষে। এবার সিরিয়ালের সঙ্গে তুলনা চলে না, সিরিয়াস একটা পারপাসে হচ্ছে, একদম সিরিয়ালকে টিআরপি বজায় রাখতেই হবে, সে মানে অনেক দর্শক, অন্য দর্শককে ক্যাটার করছে তারা আরো অনেক বেশি সংখ্যক ঘরে ঘরে। এবার থিয়েটারের যেটা হচ্ছে একটা, মানে আমাদের যেটা বারবার দেখতে হয়, আমরা যে কথাটা বলতে চাইছি, সেটা ডনের মাধ্যমে হোক, মাগন রাজার পালা হোক, কি মহাত্মা বনাম গান্ধীতে হোক, কি রানী ক্রেউসাতে হোক, কি ঘাসিরাম কোতোয়ালে হোক, যে সেইটার যাতে কোথাও মানে খেলো না হয়ে যায়। তুমি এমনভাবে করতে গেলে, মানে খেলো বলতে আমি তোমায় বলছি, ধরো আমরা অনেক সময় করি কি, মানে এই জিনিসটা কর, যেটাকে আমরা গিমিক বলে ব্যবহার করছি, যে গিমিক কেন গিমিক বলছি, কারণ এটা বুঝতে পারছি এটা করার কোনো দরকারই ছিল না। এটা ছাড়াই তো নাটকটা এমনি ভালো। জোর করে কেন ওই আলোটা করলো, জোর করে কেন ওই বাজনাটা বাজালো, এই যে জোর করে চাপিয়ে দেওয়া। অর্নামেন্টেশন ভালো, কিন্তু তোমায় বুঝতে হবে অর্নামেন্টেশনটা তোমার থিয়েটারকে আপলিফট করছে নাকি শুধু গিমিক হিসেবে কাজ, শুধু বেকার আসছে, বেকার লোকে ধরে ফেলবে, লোক অত বোকা নয়, দর্শক অত বোকা নয়। আর একজন হচ্ছে কেউ, ওই টেক্সট বাছাটা আমার কাছে যেমন প্রচণ্ড কঠিন একটা পরীক্ষা, যে কোনো নতুন নাটক করতে হবে এখন থেকে কী টেক্সট করবো, মানে একদম প্রপার টেক্সট, সব টেক্সট মানে আমার পছন্দ হলে, আমার পছন্দ তো হতেই হবে, নাহলে আমি কাজ করতে পারবো না। কিন্তু মানুষের সঙ্গে এই টেক্সটটা কি কোথাও কমিউনিকেটেড হবে, করতে পারবো? আমি যেটা ভাবছি, আমার ভাবনা শুধু আমার মধ্যেই রয়ে গেল, আমি বড় ডিরেক্টর করে বাড়িতে বসে রইলাম, তা তো হবে না। আমার ভাবনাটা কোথাও জারি তো হতে হবে, যেটা মানিক সংবাদ পেরেছে, কল্লোল পেরেছে এক সময়, দর্শকও পাল্টে গেছে। সুতরাং তোমাকে ভাবতে হবে, অনেকগুলো দিক ভাবতে হবে। কিন্তু যারা না ভেবে, তারা যদি সেই 70-এর দশকের কথা ভেবে বা 60-এর দশকের কথা ভেবে, আর একটা প্রতিভার তফাৎ তো আছেই, সেটা আমি আগেই মেনে নিচ্ছি, কিন্তু ভেবে যদি করে, তাহলে আমার মনে হয় ভুল। ওই জন্য আমি ডন তাকে ভালো লাগেতে ওই পরিবর্তনগুলো এনেছিলাম। এবং পরিবর্তনটা কিন্তু, মানে এটা আমি এমনি বলছি যে বেশিরভাগ লোকের কাছেই সাকসেস পেয়েছে, বেশিরভাগ লোকের কাছে পাওয়াটাই আমার কাছে বড়, আমার বেশিরভাগ লোকের কাছে। এবার একটা পার্সেন্টেজ তুমি যাই করো না কেন, তোমায় কিছু না কিছু একদম সেটা আমার যেটা ডন দেখে মনে হয়েছে, সেটা হলো আমার যেটা অত বড় একটা নাটক, অতটা সময়, কিন্তু আমার যেটা মনে হয়েছে পুরোটা জুড়ে আমাকে কানেক্ট করে রেখেছে থিয়েটারটা, নানা রকমভাবে করছে আর কি, নানা রকমভাবে কানেক্ট করে রাখছে। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি নিজে একজন গল্প বলিয়ে, আমি নিজে গল্প লিখে বলতে চাই। সেখানে আমাকে যখন কেউ গল্প বলবে, আমি কিন্তু খুব সাধারণ দর্শক হয়ে যাই সেখানে। আমি চেষ্টা করি, আমি সমস্ত আমার ভাবনা চিন্তার বাইরে আমি দেখব না। আমি এটা বিশ্বাস করি অরুণাভ, মানে আমি জানি না যারা শুনছেন বা এটা দেখছেন, থিয়েটারের দর্শকের কথাই মূলত বলছি। তারা একটা শ্রেণী আছে যারা মনে করেন যে মেরি বাবার গান, মেরি বাবার ইতিহাস জেনে এসে তারা জানবে। আমি এটা বিশ্বাস করি না আজকের সময় দাঁড়িয়ে। কেউ বিশ্বাস করতে পারে, তাদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি, ঝগড়াতে যাচ্ছি না। যে দর্শকের কোনো দায় নেই যে ডন দেখতে আসবে মানে ডন কিহতের নভেল পড়ে আসবে, পাগল নাকি? কেন পড়বে? অসম্ভব। এবার সে গুগলে অনেকটা দেখতে পারে, নাও দেখতে পারে। যেমন মহাত্মা বনা গান্ধীর ক্ষেত্রেও একই হচ্ছে। তারা মহাত্মা বনা গান্ধীর তার বড় ছেলের সঙ্গে ইকুয়েশনটা জানেই না, এই ট্র্যাজিক পরিণতির কথা জানে, আনটোল্ড হিস্ট্রি, তার মধ্যেও একটা পলিটিক্স লুকিয়ে আছে একদম। সেটাকে আমি যতটা পেরেছি করেছি, আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করিনি, মানে এটা আমার দিক থেকে। আরেকজন ডিরেক্টর করলে একভাবে করতো। সুতরাং এইটা খুব ইম্পর্টেন্ট যে তুমি কখনোই এটা ভেবো না যে, এবং দর্শক যদি এসে জেনে উপকৃত হয়, যেটাকে কোট আনকোট ঠাকুর বলে গেছিলেন, লোকশিক্ষাটা সেটাই। লোকশিক্ষাটা কিন্তু সেটাই।
ও এটা এরকম নাকি, ও এরকম একটা লোক ছিল ডনের মতো পাগলা যে এরকম বই পড়ে নিজেকে নাইট ভাবতো, ও আচ্ছা আচ্ছা এরকম করে এরকম লোক বেরিয়ে গেছিলো, আচ্ছা 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 তাই নাকি, তো দারুণ ব্যাপার। এবার এরকমও হয়েছে একটি ছেলে, থিয়েটারের ছেলে, যে ডন দেখে ডন কিহতে নভেলটা কিনেছে। সো ইটস লাইক দ্যাট, তিস্তাবারের বৃত্তান্ত দেখে তিস্তাবারটা কিনেছে দেবেশটায়। এটা তো একটা সাইকেলের মতো কাজ করা উচিত, এইটা লোকশিক্ষার মতো শোনায় একদম একদম তোমাকে, বা উজ্জীবিত করলো কল্লোল দেখে মনে হলো সত্যি আমরা মানে মানে হয় যেমন এটা একটা নাটক ছিল বলছি ওয়ান অ্যাক্ট, যে ওই মানে একটা থিয়েটারে জোরদারকে খুন করছে একটা চাষি দেখে সে সত্যি সত্যি রিয়েল লাইফে মেরে দিয়েছে, সেই ক্রাইসিসটা নিয়ে নাটকটা ছিল আর কি। সো ইটস লাইক দ্যাট। তো আমরা কেউ কেউ বেশি ইন্সপায়ার্ড হই, কম হই, ভালো সিনেমা দেখেও হই, ভালো গান শুনে হই, ভালো অবশ্যই হই, ভালো পেন্টিং দেখেও হয় অনেকে, ভালো সাহিত্য পড়ে। সো ইটস লাইক দ্যাট। যেমন আমার দস্তয়েভস্কির, আমার এখনও মনে হয় দস্তয়েভস্কির ইডিয়েট নভেলটা অসামান্য নভেল, ওটা যদি থিয়েটার করা যায় তো এইরকম। এবার ইডিয়েটের মধ্যে কি আজকের পলিটিক্স আছে? অদ্ভুতভাবে আছে। সুতরাং আজকের পলিটিক্স মানে শুধু তুমি তৃণমূল, বিজেপি, সিপিএম এর নাম উচ্চারণ করলে তা তো নয়, একদমই নয়। মানে পলিটিক্স বিষয়টাই তো তা নয়। এবং আমার মনে হয় যে কোনো সময়ের মানে কন্টেম্পোরারি বিষয়টা, সমকালটা ইতিহাসের বীজে লুকিয়ে আছে, সেই মানে ওই পরম্পরাই চলছে কিন্তু। একদম তাই। এবং আজকে ইতিহাস কোথাও না কোথাও এই সময়টাকে এফেক্ট করছে, এবং এই সময়ের একদমই এই পার্টিকুলার সময়ের পলিটিক্স নিজের মতো করে পরিবর্তিত হয়েছে। এবং আমার মনে হয় মানে তুমি যদি আজকে বিবেকানন্দ নিয়ে কোনো একটা থিয়েটার করো, সেটা আজকের সময় থিয়েটার হবে না? অবশ্যই হবে। শুধু শুধু হয়তো পার্সপেক্টিভটা আলাদা হবে আজকের সময়ের। অবশ্যই 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 হবে। এবং সেখানে শেক্সপিয়ারের নাটক ওই জন্য চিরকালীন, ওই জন্য ভালো থিয়েটাররা সব ক্লাসিক তখনই হয় যেগুলো চিরকালীন। কাশিরাম কোতোয়াল চিরকালীন আর কি। রিসেন্টলি টেলিগ্রাফে একটা লেখা বেরিয়েছে থিয়েটার নিয়ে, এবং সেখানে বাংলা থিয়েটারকে অনেকটাই মানে অনেকটা বড় একটা জায়গা দেওয়া হয়েছে। এটা তুমি কিভাবে দেখো? ওই লেখাটা বোধহয় বাংলা থিয়েটারকে প্রশংসা করেই ছিল এরম, তাই তো? আমি ডিটেলটা পড়িনি, আমি অনেকটা কিছুটা পড়েছি। মানে বাংলা থিয়েটারের লোক এরম আসছে, বাংলা থিয়েটার আর্টিকেলটা তাই ছিল তো, ভিড় হচ্ছে, অমুক হচ্ছে, হ্যাঁ মানে ওইটা এমনি খুবই পজিটিভ। আমি কিন্তু লেখাটার কে আমার সুদীপ্তাই বোধহয়, টুম্পা হ্যাঁ ও লিখেছিল, তখন লিখেছিল যে এদের বক্তব্য থাকলে ভালো হতো। রাইট, সেখানে তোমার নামও ছিল। আমার নাম দেবাশিস, দেবাশিসের নাম ছিল, এবং জয়রাজ, কয়েকজন আর কি। সেটা সুদীপ্তার মনে হয়েছে তাই ও লিখেছে, ওটা ওর মনে হওয়া, একজনের নাও হতে পারে। আবার এবার বিনোদিনী অপেরা যেহেতু খুব জনপ্রিয় হয়েছে, জনপ্রিয় নাটক, এই জনপ্রিয় ট্যাগটা লাগছে আর কি। মানে সেটা বিনোদিনী অপেরা হোক, সেটা গান্ধী হোক, সেটা দেবাশিসের উড়ন্ত তারাদের ছায়া হোক, বা তিতুমির হোক, বা হ্যামলেট হোক। এবার জনপ্রিয় মানে একটু লোক বেশি দেখছে অন্য নাটকের তুলনায়, ঠিক আছে, বেশি লোক দেখলেই জনপ্রিয় হয় অ্যাকচুয়ালি, তাছাড়া তো উপায় নেই জনপ্রিয় হওয়ার। ভালো নাটক জনপ্রিয়তার অভাবে, সিনেমার ক্ষেত্রে ঋত্বিক ঘটক হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল। উনি নিজেই বলেছিলেন ওই বিখ্যাত কথা, সবাই জানেন, দর্শক ফ্লপ করেছে, ও তো আমাদের মুখে মানায় না। সো ইটস লাইক দ্যাট। কিন্তু আমার ফ্লপ করা মানে আমিই ফ্লপ করেছি। তো আমার মনে হয় ও আর্টিকেলটা আরেকটু রিসার্চ করে লিখলে ভালো হতো, এটা মনে হয়। কিন্তু এটা থিয়েটারের পক্ষে উপকারী। আমি একবারও বলছি না, আমি টেলিগ্রাফকে, টিটুকে অসংখ্য ধন্যবাদই জানাবো ওটাকে ছাপানোর জন্য, বা যিনি লিখেছেন তিনি যদি আরেকটু ভেবে লিখতেন আরেকটু বেটার হতো। কিন্তু এটা তো কোনো থিসিস পেপার নয়, কি বই আকারেও বেরোবে না। তো যেটা লিখেছে, অন্তত লেখার এই যে অ্যাটেম্পটা, এটা আমার ভালো লেগেছে। কারণ থিয়েটারকে মাইনরিটি কালচার হিসেবে সবসময় একটু তো প্রচার কম পায় সিনেমা বা সিরিয়ালের তুলনায়। মানে আজকালকার নতুন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরাও যা প্রচার পায়, থিয়েটারের ভালো অভিনেতা শুধু থিয়েটারে অনেকে আছেন যারা অত সিরিয়াল করে না বা অত পরিচিত মুখ নয়। পরিচিত মুখ তখনই হচ্ছে সিরিয়ালে দেখালে তো কোটি কোটি পশ্চিমবঙ্গ সবাই দেখে ফেলছে। তো সেই কারণে সেই জায়গা থেকে যে থিয়েটারের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা আমার ভালো লেগেছে। এই মুহূর্তে যেরকম টেলিগ্রাফে লেখা হচ্ছে, সেরকমই আরেকটা জিনিসও এখন রিসেন্টলি, খুব বেশি দিন হয়েছে বলে আমার মনে হয় না, ডিজিটালি নাটকের টিকিট পাওয়া যাচ্ছে। ঠিক, লোকজন ডিজিটাল দিয়ে কিনছে। এই যে ডিজিটাইজেশন অফ থিয়েটার, ডিজিটাইজেশন অফ টিকিট, বা তুমি বলো সেই অর্থে বড় বড় পেপারে সেই অর্থে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না, খুব কম হচ্ছে। ফেসবুককে মাধ্যম হিসেবে প্রচার করা হচ্ছে, বা ধরো
আরেকটা জিনিস হচ্ছে যেটা বিনোদিনী অপেরার ক্ষেত্রে আমি দেখলাম, বা অনেক নাটকের ক্ষেত্রেই হয়, তোমার গান্ধীর ক্ষেত্রেও হয়েছে, যে লোকজন ফেসবুকে লিখছে এত ভালো ভালো রিভিউ, সেটা দেখে বিভিন্ন লোক যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। এই ডিজিটাল মিডিয়ামের এফেক্টটা কতটা পড়েছে থিয়েটারে তোমার মনে হয়? পড়েছে অনেকটাই পড়েছে, কারণ সেটা খুব স্বাভাবিক বলেই আমার মনে হয়, সময়ের দাবি। কারণ মানুষ ঘরে বসে টিকিট কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। যেমন আগে যেমন ধরো যে কোনো ফেস্টিভ্যালে বা সকাল 4টে থেকে লাইন দেওয়া দেওয়া, এখন আগে অনলাইন আগে হাউসফুল হয়ে যাচ্ছে, যেগুলো ডিম্যান্ড আছে, তারপরে কাউন্টারে আমরা যেটা চেষ্টা করি, কারণ আমরা রিস্কটা নিতে চাই না। এবার অনেক মানুষ আছেন, কিছু কিছু মানুষের জন্য কাউন্টারে রাখতে হয়, যারা এখনও ওইটা, আমি তাদেরকে বলি, তারা ফোন করে আমাদেরকে বলে আমরা তো পারি না, বা আমাকে লেখে এতে যে আমার আদৌ সব জানা নেই কী করতে হবে না, আপনি কারো সাহায্য নিয়ে নিন। বা আমি আরেকটা জিনিস চালু করেছি, বা অনেকেই করেছে, আমি কেন, সরি, মানে জিপে। তুমি টিকিট বলো, তুমি জিপেতে টাকা দিয়ে দিলে, তোমার টিকিট নাম্বার আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি হলে গিয়ে নিয়ে নিলে, যার অনলাইন অসুবিধা হচ্ছে। রাইট রাইট রাইট। হ্যাঁ, এইটা তুমি এই জিপে সবই তো ডিজিটালাইজড। এইটা কিন্তু মানুষ বরঞ্চ বেশিরভাগ মানুষ এনজয় করছে, যারা একটু টেকনিক্যালি স্যাভি নয়, তাদের একটুখানি ছোটখাটো প্রবলেম। সেটা তো বোধহয় খুব বেশি না, এটার একটা দিক হচ্ছে, আর তুমি যেটা বললে ওটা খুব ইম্পর্টেন্ট, এই যে ফেসবুকে যদিও সম্প্রতি আমার গান্ধীর 100টা পোস্ট ডিলিট হয়েছে, কিন্তু ডিলিট হয়েছে মানে, হ্যাঁ এটা আমি দেখছি রিসেন্টলি হচ্ছে, লিঙ্ক দেওয়া থাকে, মানে ওরা ভাবছে এটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এবারে ফেসবুক, মেটা, আমাদের এবং থিয়েটারের ম্যাক্সিমাম পোস্ট সব ডিলিট হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার একটা অন্য, হ্যাঁ, ম্যাক্সিমাম পোস্ট। অদ্ভুত ব্যাপার, মানে কি ওদের হঠাৎ করে রুলস মনে হয়েছে যে বোধহয় তুমি একটা সাইটে বলছো যেখানে টিকিট আদান প্রদান হচ্ছে, সো ওরা এটাকে বাণিজ্যিক ডিল ভাবছে বোধহয়, মানে এটা আমারও আন্দাজ। আমাকে আরেকটা কথা বলো, এই যে একটা কিছু অনেক দিন ধরেই আছে এটা, কিছু এলিটিস্ট থিয়েটার আর কিছু পপুলার থিয়েটার, এই একটা কি এটার মধ্যে? না, অ্যাকচুয়ালি বিভাজনটা ছিল, আমি তোমায় বলছি, তুমি যদি বোর্ড থিয়েটার যখন ছিল, বৃহস্পতি শনি রোব যেগুলো হতো, ওই থিয়েটারে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় ওইখানে দাঁড়িয়েও ইন্টারেস্টিং কাজ করেছেন, বা অনেকেই দুর্দান্ত সব অভিনেতারা কাজ করে, টপ মানে সব রবি ঘোষ থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায়, কে করেনি। কিন্তু ওইখানে যেটা হতো, এই গ্রুপ থিয়েটারের একটা, বললাম তো, একটা পলিটিক্যাল ইতিহাস আছে, মানে সেই গ্রুপ থিয়েটারের নাটকের মধ্যে ওই একটা কোথাও পলিটিক্স, রাজনীতির বার্তা, সামাজিক বার্তা শুধু নয়, মানে রাজনৈতিক বার্তা থাকতে হবে একটা, এবং সেটা খানিকটা ওই বামফ্রন্টের আশা 77 সালে, তার প্রভাব, তার আগের প্রভাব, তার আগে প্রতিবাদ, তার প্রভাবে অনেক দিন ধরে সেটা গেছে। এবং গ্রুপ থিয়েটারের জন্মের কারণটাই হচ্ছে প্রতিবাদের হাতিয়ার। কিন্তু বোর্ড থিয়েটার তো প্রডিউসার চালাচ্ছেন, তিনি বক্স আর্টিস্টদের নিয়ে যাচ্ছেন এবং সেখানে ট্রেনে করে দেখতে আসছে লোকেদের, মানে সেখানে কিন্তু একসময় যাত্রাপালাও দারুণ হয়েছে, কিন্তু বেসিক তাদের লক্ষ্য থাকে এন্টারটেনমেন্ট। মানে শান্তিগোপাল যখন করছেন, সেটা লেনিন নিয়ে পালা করছেন, মধুসূদনকে নিয়ে পালা হচ্ছে, দারুণ সব হচ্ছে, সেরকম কমার্শিয়াল বড়। তো একটা কোথাও বিভাজন ছিল যে এখানে এরা থিয়েটার, এলিটিস্ট থিয়েটার বলতে গ্রুপ থিয়েটার যারা পলিটিক্যাল এবং ইন্টেলেকচুয়াল তো বটেই, এবং ওইখানে বোর্ডের থিয়েটারে অত পলিটিক্স থাকলেও খুবই, দেখেন আর্থার মিলারও হচ্ছে, আবার সৌমিত্রবাবু নামজীবনও করছেন, তো করছে, কিন্তু পলিটিক্সটা অত প্রাধান্য পাচ্ছে না, যদি আমি সহজভাবে বোঝানোর জন্য মানুষকে এটা বলি। কিন্তু একটা সময় তো বোর্ড থিয়েটার মানে তোমার অবসোলেট হয়ে গেল, বিলীন হয়ে গেল, প্রডিউসাররা মারা গেলেন, আর নতুন প্রডিউসার তৈরি হলো না, হলগুলো ভেঙে গেল, বিশ্বরূপা সব ভেঙে গেল, কাশী বিশ্বনাথ, রঙ্গনা, বিজন থিয়েটার সম্প্রতি। তো এই মানে এটা একটা ইতিহাস ধুয়ে গেল আর কি, যেটা 150 বছর সাধারণ রঙ্গালয়ের চলছে এই বছর, সেই উপলক্ষে অনেক নাটকও নেমেছে আর কি। আমারও একটা পরিকল্পনা আছে, জানি না পারবো কিনা। তো ওইটা কিন্তু আমাদের একটা বড় ইতিহাস, গ্রুপ থিয়েটারের আগে ইতিহাস, প্রাচীন ইতিহাস, এবং গ্রুপ থিয়েটারে সেটা নতুন তরঙ্গ তৈরি করেছিল, তারই একটা কোথাও হেজিমনি, যেমন আজকে এসে আমার মনে হয়, যদি তুমি আমার কথা শুনতে চাও, যে এটা কিন্তু মিশ্রণ হয়ে গেছে, তোমার পলিটিক্স, তোমার ফিলোসফি, তোমার একটা দর্শন, একটা পলিটিক্যাল ভিশন তো থাকবেই, সেটা তুমি তোমার মতো করে করো, আমি আমার মতো করে করি, আমি যেভাবে পলিটিক্সকে দেখেছি বা বুঝেছি,
আর একজন খুব রলি করতে পারে, যেটাকে অ্যাজিট প্রপ থিয়েটার আমরা বলি, ডিরেক্ট একদম একদম ওকে চোর বলছে, ওকে বাজে বলছে, এ করছে, সেটা এক ধরনের প্রকাশ। আবার আমার প্রকাশটাও একরকম প্রকাশ। তো মিলেমিশে গেছে এটা। মানে মানুষ একজন আছে কি যে চায় তারা নিজেরাও জানে না, মানে কোনটা সবেতেই তাদের প্রবলেম। সেটা আছে, সেটা মজা করে বলছে, একদম ঠিক বলেছো। সো আই লাভ দিস কাইন্ড অফ, আমার যদি মনে হয় কন্টেন্টের মধ্যে এইভাবেই পলিটিক্সটা লুকিয়ে আছে, বা এবং তার মধ্যে এন্টারটেনমেন্ট আছে। মিউজিক্যাল হলে আমার খুব ভালো লাগে, আমি 3টে মিউজিক্যাল করেছি, ওই জন্য মিউজিক্যাল আমি খুব ভালোবাসি আর কি, মানে গানের মাধ্যমে কমিউনিকেশন, সেটা খুব, এবং মানুষও ভালোবাসে ভালো সুর হলে, ভালো গান হলে, ওটাও তো একটা ডিফারেন্ট। এবং চেতনার ইতিহাস, ওটা খুব একটা বড় পয়েন্ট, চেতনার গান। ওই জন্য নাটকের গান বলে একটা বইও, এত গান আছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ওটাকে রেকর্ডিং করে কোনো সিডি করতে পারিনি, প্রচুর কথা হয়নি, এত গান আছে। তো আমার মনে হয় সেই বিভেদটা কোথাও মুছে গেছে। সো যদি কোনো নাটক খুব বেশি লোক দেখে, বেশি ভিড় করে দেখে, সেটাকে তুমি কমার্শিয়াল বললে বলতে পারো, জনপ্রিয় বলে বলতে পারো, কিন্তু নাটকটা যদি এলিমেন্ট থাকে ভেতরে, চলুক। যে কোনো নাটক, অনেক ভালো নাটক চলে না, ওটা বলা যায়, ওটা ওইভাবে জাজমেন্ট করা খুব মুশকিল। এবার আমি তোমাকে, আমরা থিয়েটার নিয়ে অনেকটা কথা বললাম, থিয়েটারের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বললাম, তোমার বিভিন্ন পার্সপেক্টিভ শুনলাম। এই মুহূর্তে তুমি যেভাবে থিয়েটারটাকে এক্সিকিউট করছো, নিজে অভিনয় করছো, এক্সিকিউট করছো, সেটা একটা দিক। ঠিক। তার বাইরে তুমি তো একজন অভিনেতা হিসেবে, থিয়েটারেও একজন অভিনেতা, সিনেমাও একজন অভিনেতা, সিরিজেও একটা, আমরা রিসেন্টলি একটা কাজ করলাম, তাতেও তুমি একজন অভিনেতা হিসেবে কাজ। ঠিক। এবার আমার এই প্রশ্নটা বিভিন্ন লোককে আমি করেছি বিভিন্ন সময়, তার কারণ কোথাও গিয়ে আমিও প্রাথমিকভাবে অভিনয় দিয়ে শুরু করেছিলাম জীবন, আমি থিয়েটার দিয়ে শুরু করেছি। আর থিয়েটার শিলিগুড়িতে করতে করতে, সেই থিয়েটারটা বুঝতে থিয়েটারের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা, তারপর চাকরি বাকরি পেয়ে যাওয়ার জন্য থিয়েটার ছেড়ে দেওয়া, এই সমস্ত হতে হতে, তারপর আবার থিয়েটারে ব্যাক করা, এই সমস্ত হতে হতে আমার বারবার যেটা জানতে ইচ্ছা করে সেটা হলো একজন অ্যাক্টার তার প্রসেস অফ অভিনয়, মানে প্রসেস অফ অভিনয় বলবো না, তার ইন্টারনাল প্রসেস, সেটা কি সে খুব বেশি রিয়েলাইজ করতে পারে? এটা আমার কাছে তোমার কাছে প্রশ্ন। অনেকেই আমাকে বলেছেন যে না, এটা না রিয়েলাইজ করা যায় না। এবার তোমার এটা নিয়ে কি বক্তব্য, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে বলছো যখন একটা চরিত্র আমি করছি, তার যে প্রসেস, বা তুমি যেই পার্টিকুলার একটা এরকম ভাবে, মানে বলছি যে একটা চরিত্রকে তুমি ঠিক কিভাবে অ্যাপ্রোচ করবে, সেটা কি তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো? যেটা হয় আমার মনে হয় থিয়েটারে একরকম হয়, থিয়েটারে একরকম এই কারণে হয় কারণ থিয়েটারটা আমি দীর্ঘদিন ধরে নাড়াচাড়া করি। মানে নাটকটা পড়ার পরে যে চরিত্রটা আমাকে দেওয়া হলো বা আমি যেটা করব সেটা নিয়ে আলাদা একটা ভাবনা, দীর্ঘদিনের একটা প্রসেস হয়, মানে 2-3 মাস তো বটেই। সেইটা নিয়ে যেমন হরিলাল করতে গিয়ে, গান্ধীর বড় ছেলে হরিলাল, আমি আরেকজন অভিনেতাকে বলেছিলাম, সে ব্যস্ততার জন্য পারলো না, নাম বলতে পারি ঋত্বিকের খুব পছন্দ হয়েছিল, কিন্তু ঋত্বিক যখন পারলো না নানান শিডিউলের চাপে, তখন আমিই করলাম। কারণ হরিলাল করার মতো অভিনেতা আমার দলে আপাতত নেই, মানে আমি যদি না করি আর কি, মানে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে যেটা, সেই জন্য আমি দিতে পারিনি আর কি। যেন অনির্বাণকেও আমি গান্ধী দিয়েছি। তো হরিলাল করতে গিয়ে আমার পড়ার পর হরিলালের মধ্যে এই যে সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার তৈরি হয় আস্তে 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 আস্তে, প্রথম থেকে তো ছিল না, প্রথম যে দারুণ লিডার ছিল, সেইটার জন্য হরিলালের একটা বই আছে, বইটা পড়া কেন জরুরি হলো আমি বলছি, ওখান থেকে তুমি রিজন লজিকগুলো খুঁজে পাবে। ওখান থেকেই আমি পেলাম ও দারুণ দাবা খেলতো, তো দাবাটাকে আমি নাটকে ব্যবহার করেছি, ছোট্ট করে, বিরাট করে কিছু নয়। সো এই যে এলিমেন্ট একটা চরিত্রকে, এটা যদিও লিখিত আছে বলে আমি পারলাম, যার লিখিত নেই। তোমার ওয়েব সিরিজে যে চরিত্রটা করেছি, মানে চরিত্রটার, মানে আমাকে এটা দেখতে হয় যে চরিত্রটা এটা কেন করলো, অনেকে এরকম প্রেম কেন করছে, হ্যাঁ তোদের প্রেম করলে কেন করছে, বা একে ভালোবাসলে কেন ভালোবাসছে, ঘৃণা করলেও কেন ঘৃণা করছে, বা কেন ওটার পেছনে দৌড়চ্ছে, লোভী না লোভী নয়, বা কতটা লোভী, বা কেন, তার জন্য অনেক সময় আমরা যেটা একটা এক্সারসাইজ ছিল, বা আমরা এখনও ওয়ার্কশপে করি, এক্সারসাইজ ঠিক নয়, 3 ইয়ারের সময় করেছিলাম, আমার মনে আছে যে ছোটোবেলাটা কেমন কেটেছে, ইমাজিন করা,
বাবা মার সঙ্গে কিরকম সম্পর্ক ছিল, মানে এটা হচ্ছে অ্যাক্টর করতে পারে কেউ এই পরীক্ষা দিয়ে যেতে, কেউ বলতে পারে দূর এসব করার দরকার নেই, আমি ভেবে ঠিক করে দেবো। কারণ ওই যে বলে না অভিনয় শেখানো যায় না, ফাইনালি তাই আসে, কিন্তু তাও অভিনয় শিখতে হয়, শেখানো যেমন যায় না, কিন্তু এটা একটা শেখারই জিনিস, এটা একটা বিজ্ঞান। সেই জন্য সারা বিশ্ব জুড়ে এত মানুষ এটাকে নিয়ে গবেষণা করেছে, এক একজন এত রকমের প্রসেস বেরিয়েছে, এটা এমনি এমনি তো হতে পারে না, সবাই একটা প্রসেস আছে। মানে এবার কেউ মানে ওই তুমি যেটা বলছেন কিশোর কুমার গান শেখেনি, অনেকে বলে আরে ভাই ওটা কোটিতে একজন হয়, একদম আরে হয় ওরকম গান শেখেনি বলে, এগুলো হচ্ছে আমরা নিজেদের এইভাবে বলে চাপা দিই। সুতরাং অভিনয়টাও একটা অসম্ভব শেখার জিনিস। এবার আপাত দৃষ্টিতে যেহেতু মনে হচ্ছে না, মানে তোমাকে তো জোর করে শিখতে হচ্ছে না, ডাক্তারি পড়তে 3 বছর যেতে হচ্ছে না, বা পলিটেকনিকে যেতে হচ্ছে না, তো তুমি ভাবছো যে একটা থিয়েটার গ্রুপে গেলাম, যে কারণে ওই জন্যই বলছি এটা পার্সপেক্টিভ আর কি, কতটা সিরিয়াসলি তুমি দেখবে। তো আমি সেভাবেই দেখি। 3 ইয়ারের সময় আমার মনে আছে যে এই ছেলেটা মামার বাড়িতে বড় হয়েছে, মামা ওকে 5 মাস কাটায়, তার মামার ওপর ওইখান থেকে ওর একটা মানে রাগ বলতে ওই আর কি, মানে মামিটা অনেক ভালো করে রান্না টান্না করে দেয়। তো এই যে সাইকোলজিগুলো তৈরি হওয়া, বা তুমি যদি ম্যাকবেথের সাইকোলজি দেখো, যেহেতু আমি চেনা গল্প বলছি, আস্তে আস্তে কী করে ওর মধ্যে লোভটা, এবং সেখানে লেডি ম্যাকবেথ ও খানিকটা কীভাবে ওকে মানে আরও ইনজেক্ট করছে বা আরও প্রভোগ করছে, সেখানেও হয়তো ভালোর জন্যই বলছে যে তুমি রাজা হবে আমি রানী হব। তো এই প্রত্যেকটা কিন্তু একটা লজিক আছে। তা আমার মতে ওইটা একটা যদি বুঝে ফেলতে পারি, ওই বোঝাটা আসল, ওটার থিয়েটারে রিহার্সাল করতে করতে আমরা ধরি, প্রথমে ধরা যায় না, বা প্রথম দিন হয়তো ধরে ফেলি, তারপর একটা জায়গায় আটকে যায়, তারপর আস্তে 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 একটু অন্যরকম করে একটু অন্যরকম করে আস্তে আস্তে বেরোই। সিনেমার ক্ষেত্রে যেটা হয়, পুরো স্ক্রিপ্টটা পড়ে একটা আইডিয়া করে নেওয়া, যেহেতু পুরো স্ক্রিপ্ট জানা হয়ে গেছে, আগে পরে যেহেতু হয় সিনেমাতে, তো সেইটু বুঝে নেওয়া যে আগে থেকে, যেমন মানে ধরো আমার মনে আছে নাসিরজি দাদাকে একবার প্রশ্ন করেছিলেন যে একটা চেস সিন হচ্ছে, করে চেসটা পরে হবে, করে এসে তোমার সাথে কথা বলছি, কতটা দৌড়েছি তাহলে 100 মিটার না 200 মিটার, সেই মতো হাঁপানিটা হবে। সো বলছি মানে সিনেমার ক্ষেত্রে আগু পিছু যেহেতু পরে হয়, সো প্রত্যেকটা জেনে নেওয়া এগুলো। যদিও থিয়েটারে টানা হয়, টানা মানে 3 ঘন্টা ম্যাক্সিমাম, 3.5 ঘন্টা, কিন্তু থিয়েটারেও তো ব্রেক হচ্ছে, তুমি বাইরে যাচ্ছ, অন্য লোক সিন করছো, তুমি বাথরুম করছো, সিগারেট খাচ্ছ, একজনের সাথে কিছু একটা বলে এলে, জল খেলে, তোমার কিন্তু চরিত্র থেকে তুমি বেরোচ্ছ, কিন্তু ফাইনালি ওইরকম অনেকে বলে না ডুবে গেলাম, ওইগুলো একটু আমার এখন একটু পুরোনো কথা লাগে, পুরোনো লাগে। মানুষ একটা অন্য জায়গা থেকে বলতো, কেউ ওরমভাবে ডুবে যেতে পারে না, ডুবে গেলে তো সে লাইটের জায়গায় দাঁড়াতে পারবে না, সে অন্যকে এমন ডুবে গেলাম মানে হয়তো তোমার সত্যি চোখে জল এলো, তোমার রাগটা এত হলো, শিরা ফুলে গেল তোমার, মানে আমার একদিন হয় মানে ওই সওদাগরের নৌকোর সময় মানে এত কষ্ট হতো। দেবশঙ্কর একটা সিন ছিল, দেবশঙ্কর তাকে বাবাকে মারছে, খুব রেগে যেত, তার কারণটা আমার নাটকে লুকিয়ে আছে। ওর বাবা ওর বিয়েটা ক্যান্সেল করতে চাইছে, কারণ ও চলে গেলে ও একমাত্র রোজগেরে, অদ্ভুত গরিব পরিবার একটা, অজিতেশবাবুর লেখা। তো প্রচণ্ড রেগে যায়, ও বাবাকে ধরে গলা টিপে মারতে যায় প্রায়। এটা কিন্তু আসছে কোথা থেকে? পভার্টি থেকে। তুমি আমার ভালোবাসাকে আমার জীবনে সুখ দেবে না, তোমার অদ্ভুত একটা ছেলেটা, মানে ছেলেটা রাগী ছেলে, চরিত্রটাই রাগী, নাটকেই আছে। তো এটা একটা এইভাবে পয়েন্টগুলোকে কোথাও জার্নির মধ্যে, টেক্সটের মধ্যে থাকে ঐতিহাসিক, আর বইপত্র পেলে, যেমন শিশির ভাদুড়ির সম্পর্কে পড়তে গিয়ে আমি যেটা জানলাম, শিশির ভাদুড়ি তার বাবার সান্নিধ্য খুব কম পেয়েছে। ও দাদু ছোটোবেলায় প্যারাডাইজ লস্ট পড়িয়েছেন, মেঘনাথ বধ পড়িয়েছেন বলেই কিন্তু শিশির ভাদুড়ি মানে ওরকম চোস্ত এবং ইংরেজিতে চোস্ত হয়েছেন। ওর বাবা বার্মায় কাজ করতো, এবং বাবা অসম্ভব রাগী ছিল, ইংরেজ অফিসারকে মেরেছিল একটা অন্য, এবং শিশির ভাদুড়িও কোট আনকোট একটু রাগী ছিলেন, আর অহংকারী, কোট আনকোট আর কি, মানে অহংকারী বলতে ওরা মানুষ, মানে পায়োনিয়ার, সেই আমি শিল্পীদের তো ওইটুকু অহংকার থাকতেই হয়। আমরা শম্ভু মিত্রকেও বলি আর কি, মানে নিজের জগৎ ওটা থাকতেই হয়, এত বড় মাপের মানুষ সব। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিনেতার এবার অভিনেতাকে ওই জন্য বলে অভিনেতা না একটু পাগল টাগল হয়ে যায়, এত সাইকোলজি ঘাঁটে, এত রকম চরিত্রের মধ্যে ঢুকতে হয় তাকে, যে এত রকম নোংরা মানে পাক ঘাটতে হয় হিউম্যান সাইকোলজির। কারণ দেখো আমার যেটা তুমি একটা ধরো, তুমি একটা বদ লোকের পাঠ করছো, কোট আনকোট, ওটাই আমি বলতে লোকটা খুব খারাপ কাজ করে, খুন করে, এই করে, অনেকে বোকা এক্সাম্পল দিত আগে। এই যে ধরো একজন তুমি
রেলওয়ে হকারের কাজ করছো, বা তুমি রেলে একটু ট্রেনে ঘুরে এলে, দেখে এলে, করলে বা থাকলে, তখন একজন বললো তাহলে এটা তো করা গেল, খুন করলে কি খুন করে দেবে? এইগুলো খুব মানে এগুলো আর মানে ছোটবেলাকার কথা লাগে আমার, তা নয়, যেটা সম্ভব সেটুকুই করবে। না শুধু তাই না, আমি বলছি তোমাকে তো সাইকোলজিটা বুঝতে হবে। সাইকোলজিতে ধরো আমি একজন খুনি, আমি একজন AK-47 চালাচ্ছে, টেররিস্ট হচ্ছে, আমি হতে পারছি না বা হচ্ছি না, কেন? আমি যদি টেররিস্টের পাঠ করি, কেন হলো টেররিজম, তার মধ্যে কেন এটা ঢুকলো, সে তো একজন মানুষ, কতটা সাহস থাকলে, কতটা ডেয়ার ডেভিল, বা কতটা, আমি ভালো হয়েছে বলছি না, আমি বলতে চাইছি হয়েছে তো, সে তো একটা সাধারণ মানুষ হিসেবেই জন্মেছে, তারপর তো হয়েছে, জন্মেছে, তারপর কি এমন ঘটলো যে তাকে এটা করে দিল? কারেক্ট। হ্যাঁ, সাইকোলজি ঘাটতে পারে, তুমি বলছো সাইকোলজি কেন ঘাটতে পারে বলে আমার মনে হয় পার্সোনালি, সেটা হলো ধরো একজন অভিনেতা, একজন মানুষের মধ্যে তো সমস্ত গুণ দোষ সব আছে, সে তো ইন্টারনালি কোথাও কখনো অবধি তার মধ্যে তো খারাপ জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো ট্যাপ করতে গিয়ে কখনো কখনো কষ্ট তো হতেই হবে, কারণ একটা খারাপ জিনিস তোমার খারাপ জিনিস তুমি বের করে আনছো, সেটা তোমায় কষ্ট দেবে না, দিতে তো বাধ্য, কারণ আর আমার মনে হয় আর্টিস্টদের যদি এই কষ্টটা না হয়, ওই সেন্সিটিভিটিটা না থাকে, তাহলে তো সেটা বের করে উঠতে পারবে না। সেই তেমন অভিনয়টা সেই মাপের হয় না, একদম সেই মার্গের হয় না, সেই উচ্চ পর্যায়ের হয় না। আমরা যদি মানে সে দেশীয় অভিনেতাও দেখি, বিদেশি অভিনেতা দেখি, সবটাই সেই মার্গে, মানে নাসিরুদ্দিন শাহ যখন স্পার্শ করছেন কবে, তার ওই অভিনয় দেখে মানে সবাই এই লোকটা সত্যি অন্ধ মনে হচ্ছে, এই লোকটাকে সত্যি অন্ধ মনে হচ্ছে, এটা কি করে করলো লোকটা? নিশ্চয়ই একটা ভেবে চিনতে প্রসেসে গিয়ে করেছে, অন্ধদের বডি ল্যাঙ্গুয়েজ বলো বা সবটা মিলিয়ে, এই যে একদম রিয়েল লাগছে, রিয়েল লাগাটাই তো অভিনেতার কাজ, বিশ্বাসযোগ্য থেকেই রিয়েলিটি, বিশ্বাসযোগ্যতাটাই আসল। বা শরদিন্দু বাবুর যে, তুমি যদি এগুলো দেখো চরিত্রগুলো, যারা ভিলেন হয়, মানে যারা ফাইনালি অপরাধী বেরোয়, ও অসামান্য সব, মানে আমি যখন ওই ডক্টর ভুজঙ্গ করেছিলাম, আরে বাবা, লন্ডন গিয়ে পড়াশোনা করে এসে একটা লোক, অসম্ভব শিক্ষিত, কিন্তু ক্রাইম, ও মনে করেছে ওর শিক্ষাটা, ওর মেধাটা ক্রাইমে লাগাবে, এবং সেখানে আর একজনও জড়িত, মেয়েটি জড়িত, তো সেইটা তার মানে অসম্ভব পলিশড একটা লোক, সুন্দর করে কথা বলে, সেধার বাজায়, মানে পলিশড একটা, মানে ভীষণ শিক্ষিত ক্রিমিনাল আর কি, মানে শিক্ষিত ক্রিমিনাল আমাদের আছে, জগতে প্রচুর আছে, তো ওই জন্য আমি খুবই ওইরকমই করেছিলাম, খুব সুদিং সোবার একটা লোক, সুন্দর কথা বলে, মাঝে মাঝে ইংরেজি বলে, এবার সেতার বাজিয়ে আঙুলটা একটু ব্যথা করে বলে মাঝে মাঝে এরম করে, এটা অঞ্জনদার সাথে কথা বলে, এটা খুব ডিফিকাল্ট, জানি না কতটা দু একজনের কাছে হয়তো কমিউনিকেটেড হয়েছিল এই যে অভিনেতার কিছু নুয়ান্সেস। কিন্তু আমি বলছি এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো যে ছোট ছোট তুমি কেউ নোটিস করুক না করুক, না এটা তো এইটা এলো কিন্তু সে তার থেকে, অভিনেতার জন্য তো সেটা রিয়েল করছে, না অভিনেতাকে তো ওই সার্চটা করতেই হবে। যেমন চলো লেটস গোতে চরিত্রটা আমি করেছিলাম, লোকটা না বিয়ে করেনি, ওই সময় ওর সময়টা কোথাও আটকে ছিল, ও ওখানে গিয়ে পুরো এজেন্সির দায়িত্ব নেয় ছবিতে, সময়টা আটকে ছিল বলে ও না মাঝে মাঝে ঘড়িটা চলছে কিনা দেখতো, মাঝে মাঝে বিজনেস করতো। তো স্ট্যানিস্লাভস্কি বলেছিলেন না, তোমার অভিনয়ের সঙ্গে তুমি যদি বিজনেসকে অ্যাসিমুলেট করে দিতে পারো, থিয়েটার হোক, সিনেমা হোক, সবেতেই, তাহলে অভিনয়টা খোলতাই হয় খুব, মানে আমি ওই ইংরেজিটা ওইরকম আর কি, মানে এবং তোমার মুখস্থ এবং কোট অ্যান্ড কোট বৈজ্ঞানিকভাবে দেখা গেছে মুখস্থও খুব ভালো থাকে, মানে তুমি যদি কথা বলতে বলতে, শোন না তোর সঙ্গে গেলাম, তুই যাবি ওর সঙ্গে চাটা খেলে, জানি না এটা এই বিজ্ঞানটা কোত্থেকে এলো, বিজনেসের সঙ্গে সংলাপ যদি আমি ভাগ করে নিই, তাহলে সংলাপ আপসে বেরোয় আর কি, অটোমেটিক্যালি, যেমন আমরা স্টেজে সেটাই করি, কিন্তু মনে করে করে সংলাপ বললে অভিনয় কিন্তু ধরা পড়ে যাবে বা সেই এফেক্টটা হবে না, ভুল বললে ভুল বলো, কিন্তু মনে করে করো না। শেষ একটা জিনিস জানতে চাইবো, সেটা হলো বিভিন্ন মানুষ, মানে ধরো বিভিন্ন বড় বড় অভিনেতা, সেই অর্থে যাদেরকে সেলিব্রেট করা হয় সারা ভারত জুড়ে, পৃথিবী জুড়ে, তারা বেশিরভাগ সময় বলেছে যে অভিনেতা হিসেবে বা শিল্পী হিসেবে যত গ্রো করে তারা বেটার মানুষ হওয়ার দিকে এগিয়ে যায়। হ্যাঁ, এটাকে মানে এটার ব্যাপারে তোমার কি মনে হয়? আসলে আমার মনে হয় তারা এটা বলছেন কারণ আমার মনে হয় কারা বিভিন্ন মানুষের সঙ্গে তাদের সংযোগ ঘটছে, চরিত্রগুলো এক একটা মানুষ তো, মানে ধরো বিউটিফুল মাইন্ডে রাসেল ক্রো যে চরিত্রটা করছে, অনবদ্য একটা লোক, ওই রকম স্ট্রাগল করে একটা জায়গায় যাচ্ছে, তো আমি এটা পজিটিভ চরিত্রগুলোর কথা বলছি। বা ড্যানিয়েল ডে লুইস যখন মাই লেফট ফুট করেন, অবিশ্বাস্য কী করে করছেন, মানে এবার এই মানুষগুলোর সঙ্গে চলে যাচ্ছে, তো ড্যানিয়েল ডে শুনেছি সে নাকি পাগল,
সে নাকি হ্যামলেট করতে করতে তার বাবার ভূত সত্যি সত্যি দেখতে পেয়েছিল, পালিয়ে গিয়ে। হ্যাঁ, এটা ঘটেছে ব্রডওয়েতে, তুমি জানো এটা? আমি জানতাম না। হ্যাঁ, ওটা কি বাবার ভূত সত্যি দেখতে পেয়েছিল, বাবার ভূত দেখে এমন হয়ে যায় আর অভিনয় করে না, পালিয়ে যায়। মানে এই তো এক্সট্রিম লেভেলের পাগল আর কি। মানে আমার মনে হয় এই অভিনেতা, এই মানুষগুলোর সঙ্গে আমরা মিট করি তো, কেউ ভালো, কেউ খারাপ, কেউ মাঝারি ভালো, কেউ অত্যাধিক ভালো, কেউ সাধক, কেউ অমুক, কেউ তুসুক। তখন ওই এতগুলো লোকের সঙ্গে ঘাটতে ঘাটতে আমার ভেতরে, আমি যে নিজে, তারও একটা কোথাও পরিবর্তন ঘটতে থাকে ভেতরে ভেতরে। এটা আমার অ্যানালিসিস। ঘটতে থাকার ফলে কি হয়, তখন আমার ভেতরের যে অনেক রকম দোষ ত্রুটি থাকে, এক একটা মানুষের একরকম প্যারামিটার থাকে, সবার মধ্যেই কিছু দোষ ত্রুটি থাকবে, পরিপূর্ণ মানুষ ওরমভাবে তো হয় না, হতেই পারে কেউ, কিন্তু খুব এক্সেপশনাল। তো সেইটা কোথাও মানুষটাকে চেঞ্জ করে। তবে আমার এটাও মনে হয়, এটা খুব বড় মাপের অভিনেতারাই পারে এটা বলতে, কিন্তু আবার উল্টোটাও হয়, আরও খারাপ হয়ে গেল, এরমও দেখেছি আমি। খুব বড় মাপের অভিনয় এত নাম করে গিয়ে আরও খারাপ হয়ে গেল, এরমও দেখেছি। সুতরাং এটা ডিপেন্ড করে, এই কথাটা মানে আমি ঠিক, তুমি জানতে চাইলে বলে, আমার মনে হয় তোমার পার্সপেক্টিভ থেকে, আমার পার্সপেক্টিভটা মনে হয় ওইটাই। এত মানুষকে, মানে ধরো আমি বিবেকানন্দের চরিত্র করতে গেলে বিবেকানন্দকে নাড়াঘাটা করছি, আবার গান্ধীজি করতে গেলে গান্ধী, গার্ডিয়ান ছেলে করতে গেলে হরিলালকে পড়তে গিয়ে বা হরিলালের চরিত্রটা করতে গিয়ে আমার অদ্ভুত একটা হরিলালের প্রতি, হরিলাল এইরকম কী করে হলো। এবার আমি হরিলাল ঠিক, গান্ধী ভুল বলতে পারছি না, নাটকটার গুণই তাই, গান্ধীও ঠিক হরিলালও ঠিক, কম বেশি এত ভালো ব্যালেন্সড। এই ভারসাম্যটা একটা ভালো নাটক, সেই জন্যই নাটকটা ভালো। তো এইটা আমি ভাবি যে হরিলাল এরকম হয়ে গেল, এত বড় মাপের একটা মানুষ, বিখ্যাত বাবার, আমিও একটা বিখ্যাত বাবার অখ্যাত বা কুখ্যাত ছেলে, তো সেটা কিন্তু আমার কোনোদিন মনে হয়নি, কারণ আমি আমার সবসময় বাবার ঘেরাটোপ থেকে বেরিয়ে গিয়ে কাজ করেছি। ফাইনালি চেতনাতে এসছি বটে, সেটা তো একটা অন্য কারণে, এটা চেতনা হয়ে অন্য কোনো দলও হতে পারতো, নতুন করে শুরু হয়েছে তো হতেই পারতো এটা, কিন্তু আমি কিন্তু সবটাই আমার ঘেরাটোপের বাইরে। আমি আমার মতো করে শিক্ষা ঠিক নিয়ে, অবভিয়াসলি তার শিক্ষা, কিন্তু আমি মূলত কিন্তু বাইরের লোকের সঙ্গে বেশি কাজ করেছি, অঞ্জন দত্ত বলো, জয়তিদি বলো, তারপরে টেলিভিশনেরও আগেকার যারা পরিচালক ছিলেন তখন তো অনেক ধরে কাজ হতো। মানে মিলনদা আমার এখনো মনে আছে, মিলন রায়চৌধুরী এখন ডিরেকশন দেন না, মানে একক দশক শতক বিমল মিত্রের মেন চরিত্র, সে বললো ওই রকম চুল কাটলাম, অন্য কোনো আর কাজ করবে না, এত বড় পার্ট, এত বড় এই। আমি উপন্যাসটা মানে বাড়িতে কিনলাম তো বটেই, পড়ে 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 তখনকার দিনে। আর বিমল মিত্রের হিরো মানে একটু সাবডিউড, বাবার মুখের ওপর কথা বলে না, মানে বাবার মুখের ওপর কি, মানে বাবা কিছু বললে ছিটকে যায়, অদ্ভুত একটা অন্য রকমের হিরো আর কি। বিমল মিত্রের হিরোরা ওইরকম, ভূতনাথ ওরকম, দেখুন সাহেব বিবি বললাম তো, ওটাও এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিলাম, টানা শুটিং হয়েছিল। তখনকার দিনের যে মেন্টালিটি, বা যেটা এটাও তো আছে না সত্যজিৎবাবুর নায়কে, যে আমি জল বলবো, তুমি তেল বলবে, কারেক্ট। তখন তেল জলে মিশবে কি করে, তখন উত্তমবাবুর ভয়েস ওভারে আসে যে উনি, আমি বললাম বটে, কিন্তু ওনার তখনকার দিনের ছেলেরা বাবার মুখের উপর তালিয়ে কলার কথাই বলতো, ভিড় করে কথা বলতো। এর উত্তমবাবু খুব মানে মেথডিক্যালি বলছেন, একদম ঠিক কথা বলছেন, সত্যজিৎবাবুর স্ক্রিপ্টের মাধ্যমে বলছেন। এবার উনি একটু পুরোনো ঘরানার অ্যাক্টিং বলে উনি পুরোনো দিনে পড়ে আছেন, করলে তুমি দুটো পিচ মিলছে না উনি বলতে চাইছেন, কিন্তু সেই পিচ না মেলাটাই যে অভিনয়, সেটা উনি মানতে চাইছেন। মানে উনি খুব তখনকার দিনের, ধরা যাক না, খুব নাম করা অভিনেতা, খুব ইন্টারেস্টিং ওটা, মানে বলতে বলতে মনে পড়লো। তো ইটস লাইক দ্যাট, আমার কোথাও তাই মনে হয়। এবং অভিনেতারা এই যে বলে ভালো মানুষ, এখন ভালো মানুষের সংজ্ঞাটাও ভীষণ সাবজেক্টিভ, একদমই তাই। এবারে ভীষণ এতটাই সাবজেক্টিভ, এবার কেউ বলে ভালো মানুষ না হলে ভালো অভিনেতা হওয়া যায় না। এই কথাগুলো এরকমভাবে জাজমেন্টাল হওয়া বোধহয় যায় না আমার মনে হয়। মানে ওইরকমভাবে মানে ধরো একজন মানুষের আমাকে ভালো মানুষ মনে হচ্ছে, ভালো অভিনেতা মনে হচ্ছে, ঠিক আছে, বা আরেকজনকে ভালো অভিনেতা মনে হচ্ছে, সে মনে করে না মানুষ হিসেবে ভালো লাগছে না, এটা হতেই পারে। এটা দেখো পুরোটাই সাবজেক্টিভ আমার ধারণা। এই কিন্তু ওই যেটা কেন বলে মানুষ, আমার মনে হয় যেমন মানুষ বলে না ন্যাচারাল অ্যাক্টিং, কি ন্যাচারাল অ্যাক্টিং করলো ছেলেটা, উৎপল বাবুর এটা লেখাতে আছে যে অ্যাক্টিং তো অভিনয় করছে, ওরা ন্যাচারাল। আবার একদম আসলে মানুষ বোঝাবার জন্য ওটা বলে, বেশিরভাগ মানুষ একদম নর্মাল করছে, বিশ্বাসযোগ্য, রাইট, ওটা ন্যাচারাল কথাটা বেরোয়। ঠিক এইটাও তাই, যে ভালো মানুষ হলে ভালো অভিনেতাটাও তাই, কিন্তু মানে ও বিশ্বাস করছে
যে লোকটা সত্যি ভালো বিশ্বাস করতে চাইছে। লোকটা ভালো না হলে এত ভালো অভিনয় করতে পারে না, লোকটা মন থেকে ভালো না হলে এত ভালো গান গাইতে পারে না, এরম একটা। কিন্তু এই ইকুয়েশনটা মেলে না সবসময়, কিন্তু এটা থাকুক, এই অ্যাম্বিগুইটি এটা থাকুক, এটা থাক, আর এই সবসময় এই সাবজেক্টিভিটিটা থাক, যে একটু ব্যাপারটা সমস্ত কিছু মানে এক মানে দুয়ে দুয়ে সবসময় চার আর্টের ক্ষেত্রে হওয়া উচিত নয়, এবং সেটা হওয়া ওটা সায়েন্সের জন্য থাক। হ্যাঁ, তো আমাদের আপাতত এই একটা দুর্দান্ত আড্ডা মেরেছি এতক্ষণে, আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথা বললাম, এবং আমার আশা করি আপনাদের আমাদের এই আড্ডাটার মধ্যে পুরোটার সঙ্গে থাকলেন, এবং থেকে আপনাদেরও অনেক কিছু পাওয়ার আছে ইন টার্মস অফ আমাদের থিয়েটারের ইতিহাস, আমাদের থিয়েটার এই মুহূর্তে কোথায় আছে, অভিনেতার পার্সোনাল পার্সপেক্টিভ, অভিনেতা আর ভালো মানুষ, ভালো অভিনেতা ভালো মানুষ, এই পুরো বিষয়টা নিয়ে একটা অদ্ভুত সুন্দর আড্ডা মেরেছি আমরা। আশা করি আপনাদের দুর্দান্ত লেগেছে, এবং থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট। দুর্দান্ত লেগেছে আড্ডা মেরে, থ্যাংক ইউ, ভালো, খুব ভালো লাগলো। আশা করি যারা শুনলেন বা দেখলেন দুটোই, মানে আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই আমাদের কাজ, সেটা ইন্টারভিউ হোক, অভিনয় হোক, যে কোনোই। তো সব আসলে আমাদের যেটা হয়, শিল্পী মানুষ, আমরা আগে বলতাম যে মানে মানে ধরো মদন তাঁতির গল্পটাও যদি ধরি, শিল্পী চরিত্রটা, যেখানে শিল্পীর একটা নিজস্ব তেজ থাকে, যে আর গামছা বুনবে না বলে। তো আমাদের শিল্পীর, আমরা বলি বারবার, শিল্পী একটা আলাদা জাতের হয়, আলাদা এতে তৈরি, আলাদা যেন মাটি দিয়ে তৈরি, আলাদা মাটি দিয়ে তৈরি হয়। সেইটা মানে আমি নিজেকে দিয়ে বলছি না, সেটা আমি যে বড় বড় শিল্পীদের দ্বারা প্রভাবিত হয়েছি, সেটা গায়ক, সেটা ভীমসেন যোশী হতে পারেন, সেটা জাকির হোসেন হতে পারেন, বা পিট সিগার হতে পারেন, বা রবার্ট ডি নিরো হতে পারেন, নাসিরুদ্দিন শাহ হতে পারেন, অমিতাভ বচ্চনও হতে পারেন। তো অনেক তাদের দেখেছি বড় মাপের, তাদের একটা আলাদা জাত থাকেই। এবং এটা যেন আমরা যেন মুড়ি মিছরি এক না করে দিই, এটা আমার সবাইকে অনুরোধ আজকের এই যুগে। মানে শিল্পী কিন্তু বেছে নিতে হয় সেইখানেই, আমার মতে কোথাও সেটা মানে আজকের এই ডিজিটালাইজেশনে যেটা হচ্ছে, কোথাও হয়তো আমাদের ফোকাসটা একটু গুলিয়ে যেতে পারে, এটা বলে আমার ধারণা। এটা কোনো আমি বিজ্ঞের মতো বলছি না, বা আমার বলার অধিকার, জাজমেন্ট করার কোনো অধিকার, আমি জাজমেন্টও করছি না। আমি বলছি যে মানে একটু সস্তা না করে দিই আমরা, দ্যাটস দ্য পয়েন্ট। এটাই আমার বলার, আর কিচ্ছু না, মানে আর কিছু না। কিন্তু এই আড্ডাটা, তোমার সঙ্গে আড্ডাটাই কিন্তু আমিও উপকৃত হলাম, আমিও একবার ঝালিয়ে নিলাম, বলে দিলাম তোমার সঙ্গে বল দেওয়া নেওয়ার মতো করে। যারা শুনলেন তারাও হয়তো ঝালাচ্ছেন। একদম, আমি আরেকজনের যখন তোমার আরেকটা পডকাস্ট দেখি, তার সঙ্গে চেষ্টা করি, যেটা ভালো লাগে হয়তো বেশি শুনি, যেটা ভালো লাগে না কম শুনি, এটা হতেই পারে, সেটা হতেই পারে। কিন্তু আমাদের কথা বলা এই কারণেই যে আমরা যাতে মানে এই কথা থেকে আমরা যাতে আর একটু উন্নত হতে। একদম তাই, এক্স্যাক্টলি নীল যেটা বললো, আমার সোল কানেকশন পডকাস্ট করার একটাই উদ্দেশ্য, যে আপনারা যারা আমাদের সঙ্গে এই পডকাস্টটা শোনেন, বা আমার সঙ্গে এই পাশের চেয়ারটায় বসে আমার সঙ্গে উল্টো দিকের মানুষটার কথা শোনেন, তারা যাতে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে কিছু রসদ পাওয়ার জায়গা যাতে আমি ক্রিয়েট করতে পারি, সেটাই আমার বেসিক্যালি উদ্দেশ্য, আমাদের বেসিক্যালি উদ্দেশ্য। আশা করি এই এপিসোডটা আপনাদের দারুণ লেগেছে। প্রত্যেকটা এপিসোডের পরে আমি একটা কথা বলে থাকি, সেটা আর বলবো না এবার। আপনারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, এবং শেয়ারও করছেন। থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ ফর লাভিং সোল কানেকশন পডকাস্ট। এর পরের এপিসোডে দেখা হবে আবার এরকম একটা দুর্দান্ত আড্ডা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।